59, ওকে। আজ তাহলে 60 থেকে হবে, তাই তো? পার্ট টু ডিসকাশন ফ্রম 60 থেকে। সো কোশ্চেন নাম্বার 60 কি বলেছে বল? দ্য রং স্টেটমেন্ট, টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। কোশ্চেন নাম্বার 60 থেকে আমরা শুরু করছি আজকে। 60 নাম্বার কোশ্চেন। রং, আগে দেখ কোন কি বলেছে, রং কোনটা, রং স্টেটমেন্ট কোনটা। ঠিক আছে, বলা আছে অমৃত ভেরি গুড। কেন দেখ, টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এন ইলেকট্রন, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, ওকে, অরবিটাল অফ অ্যান অরবিটাল ইজ ইকুয়ালস টু জিরো। হ্যাঁ আমরা সবাই জানি। কেন স্যার? এল ইন্টু এল প্লাস ওয়ান আন্ডার রুট, এই তো হয় আমাদের অরবিটাল অ্যাঙ্গুলার। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, an orbital is designed by 3 quantum number while an electron of atom is designed by 4 quantum number। হ্যাঁ আমি বলেছিলাম যে সোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন থেকে আমরা তিনটে কোয়ান্টাম নাম্বারের আইডিয়া পাই, যেটা একটা আমাদের অরবিটাল সম্পর্কে বলে। 3 কোয়ান্টাম নাম্বার আমি এরকম ভাবে লিখেছিলাম, মনে পড়ছে যে সাই 300, মনে পড়ছে কিছু গাইস, কিছু মনে পড়ছে? স্যার সাই অফ এনএলএম ওটা হ্যাঁ সাই অফ এনএলএম, ভেরি গুড, সাই অফ এনএলএম, ভেরি গুড ভেরি গুড। অ্যান্ড যদি বলে একটা ইলেকট্রনের সম্পর্কে আইডিয়া চাই, তখন কিন্তু আর তিনটেতে হবে না, তখন চারটে লাগবে, তখন চারটে লাগবে। ডান, ওকে। নেক্সট কি বলেছে? দ্য ভ্যালু অফ এম, এম এর ভ্যালু ফর ডিজেড স্কোয়ার, ডিজেড স্কোয়ারের জন্য এম এর ভ্যালু জিরো, আমরা সবাই জানি, নো ডাউট, এটাও ঠিক। তাহলে ভুল কোনটা? এইটা ভুল। অপশন থ্রি ইজ দ্য রং চয়েস, এই অপশন থ্রি ইজ দ্য রাইট চয়েস, বাট অপশন থ্রি ইজ ইটসেলফ রং। 1:2, 2:2, 2px1, 2py1, 2pz1, এই তো কাহিনী। এটা কেন ভুল বলো? এইটা এতটা ঠিক আছে, এতটা ঠিক আছে, এইখানটা ভুল। এটা অপোজিট স্পিন দিয়ে দিয়েছে, এটা হুন্স রুল ভ্যালিড করছে না। হুন্স রুল ইজ নট ভ্যালিড। হুন্স রুল এখানে ভ্যালিড করছে না। কার রুল ভ্যালিড করছে না এখানে? হুন্স রুল ভ্যালিড করছে না, বলো কার রুল ভ্যালিড করছে না? হুন্স রুল ভ্যালিড করছে না, হুন্স রুল ভ্যালিড হচ্ছে না এখানে, বোঝা গেছে? হুন্স রুল ভ্যালিড হচ্ছে না। কেন হুন্স রুল ভ্যালিড? হুন্স রুল কি বলছে না, স্পিনগুলো একটা একটা করে ভরবে, ঠিক আছে, প্রত্যেকটা অরবিটালে একটা একটা করে ভরবে, আর স্পিনগুলো সবার সেম দিকে হবে। কিন্তু দেখো এর ক্ষেত্রে স্পিনটা তোমার উল্টো দিকে করা আছে, এই যে, হ্যাঁ, এর ক্ষেত্রে স্পিন কোন দিকে করা আছে? উল্টো দিকে স্পিন করা আছে, ওকে, এই জন্য স্পিন উল্টো দিকে করা আছে। সো দিস ইজ দ্য রং চয়েস। নেক্সট কোশ্চেন নাম্বার 61, কনসিডার দ্য ফলোইং স্পিসিস। ফলোইং স্পিসিস কি কি দেওয়া আছে ভাই? সিএন প্লাস দেওয়া আছে, সিএন মাইনাস দেওয়া আছে, এনও দেওয়া আছে, সিএন দেওয়া আছে। সবাই বলছে 2 নম্বরটা। এবার প্রশ্ন হচ্ছে কেন? প্রশ্ন হচ্ছে কেন? দেখ, টোটাল ইলেকট্রন কাউন্ট কর। এনওতে টোটাল ইলেকট্রন কটা? 14টা। কোথায় ভাই? এনওতে 14 থোড়ি না। আচ্ছা, সিএন মাইনাস এ, সিএন প্লাসে টোটাল ইলেকট্রন কটা বল? 12টা। কার্বনের 6টা প্লাস নাইট্রোজেনের 7টা হওয়া উচিত ছিল, কিন্তু একটা পজিটিভ চার্জ এসেছে, জন্য একটা -1, তাহলে এখানে টোটাল ইলেকট্রন 12 ইলেকট্রন। এখানে 6টা কার্বন, নাইট্রোজেন 7টা, একটা নেগেটিভ চার্জের জন্য 14টা, এখানে 14 ইলেকট্রন। এখানে নাইট্রোজেন কত? 7, অক্সিজেন কত? 8 7 15, 8 7 15 মানে 15 ইলেকট্রন। আর এখানে কার্বন হচ্ছে কত ভাই? কার্বন 6, নাইট্রোজেন 7, 7 13, 13 ইলেকট্রন। এখন দেখ, এখানে নো ডাউট আমরা জানি 14 ইলেকট্রন সিস্টেম এর হচ্ছে তোর আমার বন্ড অর্ডার হবে কত? 3। আচ্ছা 14, 12 ইলেকট্রন সিস্টেম, 12 ইলেকট্রন সিস্টেম। আচ্ছা 14, আমি এভাবে যদি সাজাই এদেরকে, 15 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে বন্ড অর্ডার হচ্ছে আমার 2.5। ডান। আচ্ছা 14 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে কত হচ্ছে? 3। 15 ইলেকট্রন ক্ষেত্রে 2.5। আচ্ছা, আবার 14 এর উপরে, আবার 14 এর নিচে দেখ, 14 ইলেকট্রনের জন্য হচ্ছে আমার 3। 15 ইলেকট্রন, একটা ইলেকট্রন বেশি হলেও বন্ড অর্ডার 2.5, আবার একটা ইলেকট্রন কম হলেও
বন্ডটা 2.5, 13-এর ক্ষেত্রে কত হবে ভাই 2.5, এখানেও বন্ডটা কত হবে 2.5। আচ্ছা 13-এ যদি বন্ডটা 2.5 হয় 12 ইলেকট্রন আরও 2.5 করে কমা এর হবে 2, তাহলে 12 ইলেকট্রনের ক্ষেত্রে বন্ডটা কত হবে 2। হ্যাঁ, দ্য রাইট চয়েস। হাইয়েস্ট বন্ডটার কার জন্য? হাইয়েস্ট বন্ডটার হচ্ছে আমার Cn minus is the right choice. So 61 এর answer 2. 61 এর answer 2. 63. Sorry, 62. 62 কি বলেছে দেখা যাক। Which of the following statement is not true? বলেছে not true. not true. আবার এখানে দেখবি ট্রু বলেছে না নট ট্রু বলেছে, এগুলো তোকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, all forms not true about halogens. আচ্ছা halogens বলছে all forms monobasic oxy acids, all are oxidizing agents, all but fluorine show positive oxidation state. Chlorine has the highest electron gain enthalpy. Chlorine has the highest electron gain enthalpy. বল এটা কোনটা ঠিক হবে? বলতে পারবি কেউ? কেউ বলতে পারবি? এনিওয়ান? Which of the following statement is not true? বল। দেখ এরা মনোবেসিক অক্সি অ্যাসিড বানায়, এ নিয়ে আমার কোনো আপত্তি নেই, তাহলে এক একটা ট্রু। অল আর অক্সিডাইজিং এজেন্ট, দুই অল আর অক্সিডাইজিং এজেন্ট, ট্রু। হ্যালোজেন গ্রুপ সবাই তো অক্সিডাইজিং এজেন্ট হয়তো, ঠিক আছে অসুবিধা নেই। নেক্সট তিনের অপশন দেখ, all but fluorine show the positive oxidation states. All but fluorine shows the positive oxidation state. আচ্ছা, ফ্লোরিনও কিন্তু পজিটিভ অক্সিডেশন স্টেট দেখায়, ঠিক আছে। ক্লোরিন হ্যাজ দ্য হাইয়েস্ট ইলেকট্রন গেন এনথালপি, এটাও ঠিক আছে, নো ডাউট, এটাও ঠিক আছে, নো ডাউট। এখন এই যে একটা কম্পাউন্ড আছে HOF, এই যে মলিকুলটা তোরা দেখছিস না HOF, এই মলিকুলটাতে হচ্ছে তোর ফ্লোরিন, এখানে তোর অক্সিজেন -2-তে, এটা কেমনি দেখতে হয় HOF, এখানে হচ্ছে ফ্লোরিন পজিটিভ অক্সিডেশন স্টেট শো করে। অথচ থার্ড অপশানে কি বলা আছে যে অল বাট ফ্লোরিন শো পজিটিভ অক্সিডেশন স্টেটস, মানে সবাই শুধুমাত্র ফ্লোরিন ছাড়া পজিটিভ অক্সিডেশন স্টেট দেখায় না, ফ্লোরিনও পজিটিভ অক্সিডেশন স্টেট দেখায়, কোনটাই HOF এ। তাহলে আমাদের রং আনসার কি? 62 রং আনসার হচ্ছে 3 ইজ দ্য রাইট চয়েস। আনসার 3 ইজ দ্য রাইট চয়েস। কেন 3 এরটা হচ্ছে আমার ফলস, 3 এরটা হচ্ছে আমার ফলস স্টেটমেন্ট, আর এখানে এটাই বলতে বলেছিল কোনটা ফলস। মনোবেসিক অক্সি অ্যাসিড সবাই বানায়, ট্রু। অল আর অক্সিডাইজিং এজেন্ট, হ্যাঁ এদের অক্সিডাইজিং এজেন্ট তো বটেই, কেন এদের অক্সিডাইজিং এজেন্ট বলবো নাই বা কেন। অল বাট ফ্লোরিন শোজ পজিটিভ অক্সিডেশন স্টেট, ফ্লোরিন ছাড়া বাকি সবাই পজিটিভ অক্সিডেশন স্টেট দেখায়, ফ্লোরিন ছাড়া বাকি সবাই পজিটিভ অক্সিডেশন স্টেট দেখায়, এই তথ্যটা ভুল, ঠিক আছে, ফ্লোরিনও পজিটিভ অক্সিডেশন স্টেট দেখায়। আচ্ছা তারপরে কি আছে লাস্ট, ফ্লোরিন সবসময় নেগেটিভ শো করে না, ওই জন্যই তো আমি কম্পাউন্ডটা লিখলাম, ওই জন্যই আমি এই কম্পাউন্ডটা লিখলাম HOF, এই কম্পাউন্ডটাতে ফ্লোরিন পজিটিভ অক্সিডেশন স্টেট দেখায়, বোঝা গেল। আচ্ছা নেক্সট, ক্লোরিন হ্যাজ হাইয়েস্ট ইলেকট্রন গেইন এনথালপি, হ্যাঁ যদি বলতো হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি তাহলেও তো ফ্লোরিন, এখন বলছে হাইয়েস্ট ইলেকট্রন গেইন এনথালপি, অবশ্যই ক্লোরিনের ক্ষেত্রে নো ডাউট, 3 হবে আনসার এটার। নেক্সট কোশ্চেন নাম্বার 63, কোশ্চেন নাম্বার 63, হ্যাঁ, which of the following elements is unable to form MF3? ভেরি সিম্পল কোশ্চেন। দেখ কোশ্চেন নাম্বার 63 এর ক্ষেত্রে দেখ, ইন কোশ্চেন নাম্বার 63 তোকে বলতে হবে MF6 3- আয়ন কে বানাতে পারছে না, এদের মধ্যে কে বানাতে পারছে না, A, B, C অ্যান্ড D।
এতে আছে কি গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম বিতে আছে অ্যালুমিনিয়াম, সিতে আছে বোরন, ডিতে আছে ইন্ডিয়াম। দেখ গ্যালিয়ামের ভ্যাকেন্ডি আছে না নেই? ভ্যাকেন্ডি আছে না নেই বল? বোরনের কোনো ভ্যাকেন্ডি নেই। চল আমি উপর থেকে নিচে এইভাবে লিখি: বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। বোরনের নো ভ্যাকেন্ডি। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বোরন হচ্ছে 2p, অ্যালুমিনিয়াম 3p, 3d ভ্যাকেন্ট, 3d ভ্যাকেন্ট। তাহলে গ্যালিয়ামের ক্ষেত্রে হবে 4d ভ্যাকেন্ট, ইন্ডিয়ামের ক্ষেত্রে হবে 5d ভ্যাকেন্ট, এর ক্ষেত্রে হবে 6d ভ্যাকেন্ট। তাহলে এদের এদের সবার ভ্যাকেন্ট অরবিটাল আছে। এদের ভ্যাকেন্ট ডি থাকার জন্য ভ্যাকেন্ট ডি অরবিটাল প্রেজেন্ট। এই জন্য কি বলতো এরা অক্টেট এক্সপ্যান্ড করতে পারে। দেখ 6টা ফ্লোরিন নিতে পারছে, 8টার বেশি ইলেকট্রন হচ্ছে। কিন্তু বোরনের ক্ষেত্রে ভ্যাকেন্ডি না থাকায় এ MF6 3- এটা ফর্ম করতে পারবে না। বোরন এটা ফর্ম করতে পারবে না। ডান। তাহলে আনসার কি যাবে? এটা 63 এর আনসার বল। এই আনসার বল না রে। 63 বোরন ইজ দ্য রাইট চয়েস। বোরন ডিউ টু অ্যাবসেন্স অফ ভ্যাকেন্ডি অরবিটাল MF6 3- এটা ফর্ম করতে পারে না। Question number 64. In the structure of ClF3, acha, the number of lone pairs of electron on central atom, lone pair on central atom. সেন্ট্রাল অ্যাটমে কতগুলো লোন পেয়ার আছে চেয়েছে। লোন পেয়ার অন সেন্ট্রাল অ্যাটমে কতগুলো লোন পেয়ার আছে চেয়েছে। কোনো ব্যাপার না, আমরা এর স্ট্রাকচার ড্র করে নেবো। আচ্ছা, ফার্স্ট হাইব্রিডাইজেশনস এইচ ইকুয়ালস টু হাফ ক্লোরিনের ভ্যালেন্স ইলেকট্রন 7টা প্লাস মোনোভ্যালেন্ট অ্যাটম কটা আছে ফ্লোরিন 3টে মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন, দ্যাট ইজ ইকুয়ালস টু 7 × 3 = 10 5। 5 মানে sp3d2, sp3 মানে কত হলো 4, সরি sp3d ডান। এবার sp3d, আচ্ছা তাহলে এর স্ট্রাকচার কেমনই হবে? sp3d মানে 5টা হাত হবে, 1টা 2টো 3টে 4টে 5টা, কিন্তু ফ্লোরিন কটা আছে? 3টে। ফ্লোরিন 3টে আছে, তার মানে আমরা প্রথমে আমাদের অ্যাক্সিয়াল পজিশনে আমরা কি দেবো? প্রথমে আমরা অ্যাক্সিয়াল পজিশনে ফ্লোরিন দেবো। এই হলো অ্যাক্সিয়াল পজিশনে ফ্লোরিন একটা, এই হলো অ্যাক্সিয়াল পজিশনে ফ্লোরিন একটা। আর ইকুইটোরিয়াল পজিশনে কাকে দেবো? লোন পেয়ারগুলো যেহেতু মোটা হয়, লোন পেয়ার বাল্কি হওয়ার জন্য ওরা সবসময় চায় ইকুইটোরিয়াল পজিশন নিতে। তাহলে লোন পেয়ার দুটো হয়ে গেছে দেখো, আর ফ্লোরিন 3টে হয়ে গেছে। এরপর কি হবে? এই লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনের জন্য এই যে এই স্ট্রাকচারটাকে কেমন দেখাচ্ছে দেখো, এই স্ট্রাকচারটা হুইচ ইজ সামথিং অ্যাসেম্বলিং, মানে এটা সামথিং টি এর মতো দেখতে লাগছে। দেখ এটা টি এর মতো দেখতে লাগছে, এই যে স্ট্রাকচারটা দেখছিস এটাকে আমরা বলি টি শেপড, টি এর মতো দেখতে লাগছে। দেখ টি শেপ। লোন পেয়ার তো আর আমাকে কোনো স্ট্রাকচার দেয় না, লোন পেয়ারের জন্য তো আর আমি কোনো স্ট্রাকচার পাই না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে টি শেপ। কিন্তু এই লোন পেয়ার রিপালশনের জন্য কি হচ্ছে, এই টিটা একটু বেন্ট হয়ে যায়, এইরকম স্ট্রাকচারটা হয়ে যায়। এফ 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 লোন পেয়ার, এখানে দুটো লোন পেয়ার, এখানে দুটো লোন পেয়ার, ঠিক আছে? এক সেকেন্ড। এবার এবার দেখ এইটাকে আমরা কি বলি, এই যে স্ট্রাকচারটা এখন এর হয়ে যায় এটাকে আমরা বলি বেন্ট টি সেট। কি বলি? বেন্ট টি সেট, বেন্ট টি। ডান। এটাকে বলি আমরা বেন্ট টি। এখন তোকে জিজ্ঞেস করেছে লোন পেয়ার অন সেন্ট্রাল অ্যাটম। ভাই সাহেব সেন্ট্রাল অ্যাটম এখানে কে? সেন্ট্রাল অ্যাটম হচ্ছে ক্লোরিন। ক্লোরিন হচ্ছে এখানে সেন্ট্রাল অ্যাটম। কে? ক্লোরিন। সেন্ট্রাল অ্যাটম কে এখানে? ক্লোরিন। ক্লোরিন হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাটম। ক্লোরিন যদি সেন্ট্রাল অ্যাটম হয় তাহলে তোরা আমাকে প্লিজ একটু সবাই রেসপন্ড কর যে ক্লোরিনের ওপর কতগুলো লোন পেয়ার আছে। ক্লোরিন যদি সেন্ট্রাল অ্যাটম হয় ক্লোরিনের ওপর কতগুলো লোন পেয়ার আছে? দুটো। ভেরি গুড। তাহলে ক্লোরিনের ওপর লোন পেয়ার কত? এই তো নিটের কোশ্চেন তো এরকমই ইজি আসবে। তোরা যদি হলে নিজেদের মাথা ঠিক রাখতে পারিস পাক্কা সাকসেস। আচ্ছা যদি বলতো টোটাল লোন পেয়ার কটা? টোটাল লোন পেয়ার বললে ক্লোরিনের ওপর লোন পেয়ার তো নিতাম ভাই, প্লাস ফ্লোরিনের ওপর 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7, এক একটা ফ্লোরিনের ওপর দেখ 3টে করে লোন পেয়ার আছে। তাহলে টোটাল বলে টোটাল কাউন্ট করে লিখতে পারতিস তখন। তাহলে দেখ, তাহলে লোন পেয়ার অন সেন্ট্রাল অ্যাটম, এখানে হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটম ইজ ক্লোরিন,
এর ওপর লোন পেয়ার আছে, দুটো লোন পেয়ার প্রেজেন্ট। কটা? দুটো। দুটো লোন পেয়ার প্রেজেন্ট। তাহলে তোমার আনসার কোনটা হচ্ছে এখানে? কতটা ছিল এটা? 60 লোন পেয়ার, হ্যাঁ লোন পেয়ার। আবার এখানে যদি কোশ্চেনটা একটু এরকম অল্টার করে দেয়, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেয়, যে নাম্বার অফ টোটাল ইলেকট্রনস, তখন দিয়ে দিবি 2 লোন পেয়ার বললে হবে না, টোটাল ইলেকট্রনস হচ্ছে 4টে, লোন পেয়ার ইলেকট্রন 4টে, তাহলে 64 এর আনসার হচ্ছে 2। আর এখানে কোশ্চেন দেওয়া আছে কি লোন পেয়ার কটা, তাহলে আমাদের দুটো বের হচ্ছে, 64 আনসার 2। 2 ইজ দ্য রাইট চয়েস, 64 আনসার 2। মনে রাখিস দুটো লোন পেয়ার মানে 4টে ইলেকট্রন। বোঝা গেছে? এভরিওয়ান ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার অর নট? ভেরি গুড। নেক্সট, নেক্সটটা তোরা বলতে পারবি। 65 মেটালার্জি থেকে দিচ্ছে, কনসিডার দ্য এলিংহাম ডায়াগ্রাম, হুইচ অফ দ্য ফলোইং মেটালস ক্যান বি ইউজ টু রিডিউস অ্যালুমিনা। অ্যালুমিনিয়ামকে রিডিউস করতে হবে, কাকে? তাহলে অ্যালুমিনিয়ামকে রিডিউস করতে হবে, তাহলে রিডাকশন অফ অ্যালুমিনিয়াম, এটা করতে হবে। দেখ এখন অ্যালুমিনিয়ামকে রিডিউস করতে সেই পারবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কেন? অনিবান হোয়াই? অনিবান মাই কোশ্চেন ইজ হোয়াই? স্যার এগুলো উপরে থাকছে, হ্যাঁ ভেরি গুড, তার মানে তারা উপরের গুলোকে করতে পারবে, ওগুলো নিচের গুলোকে করতে পারবে। ভেরি গুড, ও ঠিকই বলেছে, অ্যাকর্ডিং টু এলিংহাম ডায়াগ্রাম বলছে। আমি বলি মোর রিঅ্যাক্টিভ মেটাল, অ্যালুমিনিয়ামের থেকে যে বেশি রিঅ্যাক্টিভ, অ্যালুমিনিয়ামের থেকে যে বেশি রিঅ্যাক্টিভ সেই পারবে অ্যালুমিনিয়ামকে রিডিউস করতে। এখন এখানে দেখ অ্যালুমিনিয়ামের থেকে বেশি রিঅ্যাক্টিভ কে? এফি? নো স্যার। অপশন 2 অ্যালুমিনিয়ামের থেকে বেশি রিঅ্যাক্টিভ জিঙ্ক? নো স্যার। অপশন সি অ্যালুমিনিয়ামের থেকে বেশি রিঅ্যাক্টিভ, অপশন সি অ্যালুমিনিয়াম থেকে বেশি রিঅ্যাক্টিভ ম্যাগনেসিয়াম? ইয়েস স্যার। অপশন ডি অ্যালুমিনিয়াম থেকে বেশি রিঅ্যাক্টিভ কি কপার? নো স্যার। তাহলে ইউর রাইট চয়েস ইজ ম্যাগনেসিয়াম। 65 3 is the right choice. Answer 3 is the right choice. Done. Question number 66. The correct order for atomic radii in group 13 element. Group 13 element এর atomic radius বলেছে। Atomic radii কে কে থাকে? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। নাও টেল মি, আমি পি ব্লকে পড়িয়েছিলাম, দেখ পি ব্লকে আমি তোদের খুব বেশি কিছু পড়াইনি, কিন্তু যতটুকু কনসেপ্ট করিয়েছি, অক্সি অ্যাসিড, ইনার্ট ফেয়ার এফেক্ট, ওগুলো থেকেই কোশ্চেন আসছে এবং ওগুলো থেকেই কোশ্চেন আসে। ওই জন্য আমি ওটা প্রথমে শুরুতে করিয়ে দিয়েছিলাম অল্প করে। বল বল, কিছু মনে পড়ছে? কিছু মনে পড়ছে? 4 হবে কেন? নির্বাণ 4 কেন হবে? ট্রানজিশন কনস্ট্রাকশন না, নট নাথিং। এখানে কোনো ট্রানজিশন কনস্ট্রাক্ট না, ট্রানজিশন কন্ট্রাকশনস বলে এরকম কোনো কিছু হয় না। নাথিং ইজ দেয়ার লাইক ট্রানজিশন কন্ট্রাকশনস, ওকে? এরকম অন্তত আমি কোনো বই পড়িনি। দেখ দুটো জিনিস হয়, ল্যান্থানাইট কন্ট্রাকশনস, আরেকটা হয় অ্যাক্টিনাইট কন্ট্রাকশনস, করেছিলাম, লিটল স্যার তো উনি আবার এটা করতেছিলেন। বাট আমি ট্রানজিশন কন্ট্রাকশন বলে কিছু কখনো কিছু পড়িনি, ঠিক আছে? এবার দেখ আমি বলছি কি, বোরন হচ্ছে 2p, অ্যালুমিনিয়াম 3p, 4p, আচ্ছা 5p, 6p। এখন একটা জিনিস ভাব, 3p ইলেকট্রন, অ্যালুমিনিয়াম প্রি ব্লক এলিমেন্ট, তাহলে ও 3p তে ইলেকট্রন আসছে নো ডাউট। এরপর অ্যালুমিনিয়াম থেকে যখন গ্যালিয়ামে যাচ্ছি, অ্যালুমিনিয়াম থেকে যখন গ্যালিয়ামে যাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড পিরিয়ড, এটা হচ্ছে থার্ড পিরিয়ড, এটা হচ্ছে ফোর্থ পিরিয়ড। স্যার তাতে আমাদের ক্যান্সারে এই সাবজেক্ট থাকে, তো ওই জন্য বিল্ডিংটা ফুল হবে, তো বলছি কাজ করে যাবে। বলছি যখন আমরা থার্ড পিরিয়ড থেকে ফোর্থ পিরিয়ডে যাচ্ছি, মন দিয়ে শোন, যখন আমরা থার্ড পিরিয়ড থেকে ফোর্থ পিরিয়ডে যাচ্ছি, দেখ গ্যালিয়ামের ক্ষেত্রে এখানে কি আসছে বলতো? গ্যালিয়ামের ক্ষেত্রে ফার্স্ট 3d ইলেকট্রন আসছে কোথায়?
ইন গ্যালিয়াম, গ্যালিয়ামের ক্ষেত্রে ফার্স্ট কি হচ্ছে, 3D ইলেকট্রন অ্যাড হচ্ছে, অ্যাডিশন অফ 3D ইলেকট্রন আসছে কি না? দেখ অ্যালুমিনিয়াম তো দেখ 4p ফিল্ড আপ হয়েছে মানে অবশ্যই 3D এর আগে ফিল আপ হয়েছে গ্যালিয়ামের ক্ষেত্রে। অ্যাগ্রি অর নট বল, অ্যাগ্রি অর নট? আরে ইয়ার ওকে, অনির্বাণ একাই পড়ছে শুধু, বাকিরা ঘুমিয়ে পড়েছে। এনিওয়েজ নেক্সট আবার গ্যালিয়াম গেল ফোর্থ পিরিয়ড, ফিফথ পিরিয়ড, আবার ফিফথ থেকে যখন সিক্স পিরিয়ডে আমরা যাচ্ছি, ফিফথ পিরিয়ড থেকে যখন সিক্স পিরিয়ডে যাচ্ছি, এখানে আবার 4f ইলেকট্রন আসছে, 4f ইলেকট্রন। তাহলে দেখ এই থার্ড পিরিয়ড এলিমেন্টের পর ফোর্থ পিরিয়ড এলিমেন্ট আর এখানে সিক্স পিরিয়ড এলিমেন্ট, এই ফোর্থ পিরিয়ড এলিমেন্টগুলো আর সিক্স পিরিয়ড এলিমেন্টগুলো এখানে ফার্স্ট 3D আসছে বলে আর এখানে ফার্স্ট 4f ইলেকট্রন আসছে বলে এদের যে রেডিয়াস, এদের রেডিয়াসে একটু চেঞ্জ দেখা যায়। এখানে থ্রিডিতে ইলেকট্রন ইনক্লুড হচ্ছে, থ্রিডিতে ইলেকট্রন আসছে বলে কি হয় না, থ্রিডির তো শিল্ডিং এফেক্ট খুবই কম, থ্রিডির শিল্ডিং এফেক্ট খুবই কম হওয়ার ক্ষেত্রে কি হয় না, ডি ইলেকট্রন যখনই আসে ও ভালো করে স্ক্রিন করতে পারে না বা শিল্ড করতে পারে না, সেই জন্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা খুব বেড়ে যায়। ওই জন্য কি হয়, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাওয়ার জন্য রেডিয়াস কন্ট্রাক্ট করে যায়। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করে যায় কেন, ডিতে ইলেকট্রন আসছে, ডি এ শিল্ডিং খারাপ তাই। তাহলে আমরা জানি ডাউন দ্য গ্রুপ যাব আমাদের রেডিয়াস বাড়বে, আমরা এটা সবাই জানি যে ডাউন দ্য গ্রুপ যাব রেডিয়াস বাড়বে। তাহলে হিসেব মতো আমার হওয়া উচিত কি ছিল ভাই, হিসেব মতো হওয়া উচিত ছিল বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। এখন দেখ এই যে 4f ইলেকট্রন আসার জন্য এখানে খুব বেশি অল্টার কিছু হচ্ছে না, কিন্তু যখনই এখান থেকে এখানে যাচ্ছিস দেখ 3D ইলেকট্রন আসছে, 3D ইলেকট্রন যেই আসছে 3D শিল্ডিং খারাপ হওয়ার জন্য, 3Dর শিল্ডিং খারাপ হওয়ার জন্য সঙ্গে সঙ্গে এর রেডিয়াসটা উল্টে যায়, মানে এইখানটা শুধু অল্টার হয়ে যায়, এখানে যেটা ছিল এটা জাস্ট এক্সচেঞ্জ করে দাও। তাহলে আমার হলো কি, এন্ড অফ দ্য ডে বোরন, গ্যালিয়াম, দেন অ্যালুমিনিয়াম, দেন ইন্ডিয়াম, দেন থ্যালিয়াম। এবার অনেকে এটা বলছে কি, এই যে হঠাৎ করে থ্রিডি সিরিজ ঢুকে যাওয়ার কারণে গ্যালিয়ামের যে রেডিয়াস কন্ট্রাকশন হয়ে যাচ্ছে বা থ্রিডি সিরিজের যে কোনো এলিমেন্টের রেডিয়াস যে কন্ট্রাকশন হয়ে যাচ্ছে, এটাকে অনেকে বলে কি না তোর থ্রিডি সিরিজ কন্ট্রাকশনস, ওকে, বা থ্রিডি সিরিজ কন্ট্রাকশনস অর ট্রানজিশনস কন্ট্রাকশন, বাট কোনো স্ট্যান্ডার্ড বুককে এটাকে লিখেছে কিনা আমার জানা নেই, ওকে। এনিওয়েজ সো দিস ইজ দ্য রাইট চয়েস, এইটা হচ্ছে কারেক্ট অর্ডার অফ রেডিয়াস। সো which are the right answer? So your right answer is, and ইন্ডিয়াম থ্যালিয়াম তো ঠিকই থাকছে, কোনো অসুবিধা হবে না। বোরন অ্যালুমিনিয়াম ওটা চেঞ্জ হবে, বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়াম। অপশন 4 ইজ দ্য রাইট চয়েস। 66, অপশন 4 is the right choice. Please anyone check the answer. '67. In this question, 67, the correct order of nitrogen compound on decreasing order of oxidation state. দেখ এটা তোদের করাতে হবে রে, এই অঙ্কটা তোদের আমাকে করাতে হবে। অক্সিডেশন স্টেট নাইট্রোজেনের ডিক্রিজিং অর্ডারে আছে, কেমন অর্ডারে, ডিক্রিজিং অর্ডারে কোথায় আছে বল, এটা করাতে হবে। তোরা জানিস না 2 এর থেকে 4 বেশি, তারপরে 5 বেশি, তারপরে 6 বেশি, এগুলো জানিস তো তোরা, তাহলেই হবে। এটা আমি করাবো না, তোরা বল। দেখ দিয়েছে HNO3, HNO3-তে নাইট্রোজেন কতই থাকে ভাই, 3 2 6 যায় 5 প্লাস 5। নেক্সট কি আছে, হ্যাঁ ভেরি গুড, HNO3-তে নাইট্রোজেন প্লাস 5। নেক্সট আছে NO-তে নাইট্রোজেন প্লাস 2, N2-তে নাইট্রোজেন 0 অ্যান্ড NH4Cl হাইড্রোজেন প্লাস করে ধরলে আমার এখানে আসবে ক্লোরিন -1। বল NH4Cl কত বল, NH4Cl আমার কত আসছে না মাইনাস +1 -3 আসছে, দেখ তো। তাহলে ডিক্রিজিং অর্ডারে যদি আমি সাজাই, আমার ডিক্রিজিং অর্ডারে বড় থেকে ছোট কোনটা, অপশন 1-এই আছে আনসার, 67 এর অপশন 1। এটাই তো আমার ডিক্রিজিং অর্ডার, এদিক থেকে এদিকে যাচ্ছি, নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট অফ নাইট্রোজেন ডিক্রিজড।
অপশন 1 ইজ দ্য রাইট চয়েস। ইজ ইট ক্লিয়ার টু অল? রে বল রে। ওকে, নেক্সট কোশ্চেন প্রসিড করো। কোশ্চেন নাম্বার 68। এই তো সোজা সোজা কোশ্চেন আসবে, এই কোশ্চেনটা কে না +4 পাবে ভাই? সবাই পারবে। নেক্সট কোশ্চেন নাম্বার 68। On the following properties does coagulation power of an iron dependent? Coagulation power of an iron dependent, হ্যাঁ এখানে দেখ, এটা কোলয়েড থেকে দিয়েছে। এখন কোলয়েডের কোয়াগুলেশনস এর উপর একটা রুল আছে, ঠিক আছে? এই রুলটাকে আমরা বলি সুলজে হার্ডিস রুল, বা কোলয়েডের কোয়াগুলেশন রিলেটেড যেটা রুল সেটা হচ্ছে হার্ডি সুলজেস অর সুলজে হার্ডিস, যাই বলিস না কেন রুল। তো সুলজে হার্ডিস রুল এটাই বলে যে কোয়াগুলেশন পাওয়ার, কোনো কোলয়েড কোয়াগুলেট করবে কখন, এটা ডিপেন্ড করে কোন কোন জিনিসের উপরে। তাহলে কোয়াগুলেশন পাওয়ার, অ্যাকর্ডিং এটা সারফেস কেমিস্ট্রি থেকে কোশ্চেন দিয়েছে, ঠিক আছে? কোয়াগুলেশন পাওয়ার ইজ ডিপেন্ড অন ম্যাগনিটিউড of charge, it is dependent on magnitude of charge and the sign of charge. The opposite sign চার্জ হলে সে তাড়াতাড়ি কোয়াগুলেট করতে পারবে, ঠিক আছে? তাহলে কোয়াগুলেশন এইটা কার রুল ফলো করে বলি? হার্ডি সুলজেস রুল কি বলছে? কোয়াগুলেশন পাওয়ার ইট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল আর ইট ইজ ডিপেন্ডিং অন ম্যাগনিটিউড অফ চার্জ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাইন অফ চার্জ, কেমন সাইনের চার্জ আছে তার উপর। দিস ইজ দ্য ফ্যাক্ট। 68 এর আনসার যাচ্ছে আমার তাহলে কোথায় কোথায় কোথায়? বোথ ম্যাগনিটিউড আর সাইজ অফ চার্জ অফ দ্য আয়ন 3। 68 3 ইজ দ্য রাইট চয়েস। 68 3 ইজ দ্য রাইট চয়েস। রুলটার নাম মনে রাখিস, রুলটার নাম কখনো কখনো জিজ্ঞেস করতে পারি, রুলটাকে কার রুল বলে? সুলজে হার্ডিস রুল। 69. Following solutions were prepared by mixing different volumes of NaOH and HCl in different concentrations. Okay, NaOH হচ্ছে আমাদের স্ট্রং বেস অ্যান্ড HCl হচ্ছে আমাদের স্ট্রং অ্যাসিড। ওকে, এবার তোমাকে জিজ্ঞেস করেছে পিএইচ অফ হুইচ অফ দ্য ফলোইং সলিউশন উইল বি ইকুয়াল টু 1। এই মিক্সচারের পিএইচ আমায় কত করতে হবে? পিএইচ করতে হবে 1। ভাই সাহেব পিএইচ 1 মানে এনিওয়ান প্লিজ টেল মি কনসেন্ট্রেশন অফ H প্লাস কত? pH 1 মানে কনসেন্ট্রেশন অফ H প্লাস, এনিওয়ান প্লিজ? It is true or wrong? It is true or false? কিরে ভাই, কেউ তো রেসপন্স কর। আচ্ছা, না করলে না কর, আমি আমার করিয়ে বেরিয়ে যাই, ছাড়। এখন দেখ, এখন ফার্স্ট যে অপশন দিয়েছে, আচ্ছা NaOH এর ক্ষেত্রে এন ফ্যাক্টর কত? 1। HCl এর ক্ষেত্রে এন ফ্যাক্টর কত? 1। কেন? এখানে রিপ্লেসেবল হাইড্রোজেন একটাই আছে, অ্যাসিডের ক্ষেত্রে রিপ্লেসেবল হাইড্রোজেন একটা, আর বেসের ক্ষেত্রে রিপ্লেসেবল হাইড্রোক্সাইড গ্রুপ OH গ্রুপ একটা। তো দুজনেরই এন ফ্যাক্টর কত করে আসছে? আমার এরও এন ফ্যাক্টর 1 আসছে, এরও এন ফ্যাক্টর আমার 1 আসছে। এবার আমি কি করব না, আমাকে যেটা দিয়েছে ইকুয়েশনস দ্যাট ইজ ইকুয়ালস টু হোয়াট? ফার্স্ট অপশন দেখো, অপশন এ 60 ml m/10 HCl প্লাস 40 ml m/10 NaOH। ভাই সাহেব আমাকে দেখতে হবে এখানে কনসেন্ট্রেশন অফ H প্লাস 10⁻⁻1 আসছে কিনা। কি করে দেখবো সেটা? এখন শোন, যেটা আমার এর যেহেতু এর এন ফ্যাক্টর 1, HCl এর এন ফ্যাক্টর কত? এন ফ্যাক্টর 1। আর NaOH এরও এন ফ্যাক্টর কত? এন ফ্যাক্টর 1। যেহেতু দুটোরই এন ফ্যাক্টর 1, এই দুটোর ক্ষেত্রে আমার মোলারিটি দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু নর্মালিটি। এই দুটোর ক্ষেত্রে আমার মোলারিটি ইকুয়ালস টু নর্মালিটি। আমরা নর্মালি জানি মোলারিটি ইকুয়ালস টু নর্মালিটি ইন্টু এন ফ্যাক্টর, মোলারিটি ইকুয়ালস টু নর্মালিটি ইন্টু এন ফ্যাক্টর। বাট যেহেতু এন ফ্যাক্টর 1, তাহলে এখানে মোলারিটি ইকুয়ালস টু নর্মালিটি। এখন 60 ml m/10 HCl এর অর্থ হচ্ছে আমার কনসেন্ট্রেশন অফ অ্যাসিড এখানে
এইচ প্লাসের কনসেন্ট্রেশন আমি কত পাবো না N1 ইন্টু V1, এটা তো আমার ভলিউম V1 and this is molarity as well as normality. Volume into concentration, that is equal to that minus N2 into V2, that is 40 into 1 by 10 divided by M1 plus M2. এটা এটা কখনোই দেখ 10 to the power minus 1 আসবে না। কেউ ক্যালকুলেট করে বল এটা কত আসছে। কেউ বল ক্যালকুলেট করে কত আসছে। আর যতই আসুক এটা নট ইকুয়ালস টু 10 to the power minus 1। হ্যাঁ, নেক্সট 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 তাহলে বি অপশনের ক্ষেত্রে দেখি। অপশন বি এর ক্ষেত্রে 55 ml M/10 HCl প্লাস 45 ml M/10 NaOH। এখন এখানে দেখ concentration of H plus that is equals to this minus। আচ্ছা এখানে মাইনাস কেন করছি না, একটা অ্যাসিড আর একটা বেস আছে বলে। এগুলো আমি ইকুইলিব্রিয়াম পড়ানোর সময় অনেকবার বলেছি যে একটা অ্যাসিড আছে, দেখো একটা অ্যাসিড একটা বেস, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হবে ওই জন্য মাইনাস। দেখো অ্যাসিড যেহেতু বেশি তাই অ্যাসিড থেকে আমি মাইনাস করছি এটা, দ্যাট ইজ ইকুয়ালস টু 55 প্লাস 45। এটা কত আসছে দেখ তো, নিচে কত আসবে, নিচে আসবে 100, উপরে আসবে কত, এনিওয়ান এটা কত আসছে, এটা কত আসছে বল, কেউ বল একটা। বলে কত আসছে 0.01, তাই তো, মানে 0.01 মানে 1/100, তাই তো, মানে নট ইকুয়ালস টু 10 to the power minus 1। ডান। অপশন সি 75 ml M/5 HCl প্লাস 25 ml M/5 NaOH। এখানে দেখ, এখানে আমি কনসেন্ট্রেশন অফ H প্লাস মিক্সচারের যদি বার করি, দ্যাট ইজ 75 ইন্টু 1/5 মাইনাস 25 ইন্টু 1/5 ডিভাইডেড বাই 75 প্লাস 25। অমৃত এটা কত আসছে, কত আসছে এটা কেউ বল। মনে হচ্ছে কাজ হয়ে গেছে, নিচে 100, উপরে উপরে আসবে 5 আর দিকে 15, 15 মাইনাস 5 মানে 10। 1/10, 1/10 মানে 10 to the power minus 1। ব্যাস, এইচ প্লাসের কনসেন্ট্রেশন 10 to the power minus 1, 10 to the power minus 1, তার মানে যে পিএইচ কত ভাই 1। দিস ইজ দ্য রাইট চয়েস। তাহলে অপশন সি ইজ দ্য রাইট চয়েস। এবার সিটা কোথায় আছে দেখো, হ্যাঁ অপশন 4-এ দেওয়া আছে সি 69। 69 এর আনসার হচ্ছে সি। ওইটা কোন অপশনে দেওয়া আছে, 4-এ। ডান। 69 এর 4 হবে আনসার, দেখ তো। এবার 70, কোশ্চেন নাম্বার 70। দ্য সলিবিলিটি অফ BaSO4। হ্যাঁ দেখ, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে সলিবিলিটি প্রোডাক্টের কত অঙ্ক এসছে দেখ, জাস্ট প্রত্যেক পেজে আছে সলিবিলিটি প্রোডাক্ট। এসপি মিনস সলিবিলিটি প্রোডাক্ট। এখন দেখ সলিবিলিটি অফ BaSO4 ইন ওয়াটার, BaSO4 ইন ওয়াটার, ওয়াটারে BaSO4 এর সলিবিলিটি দ্যাট ইজ, ও সলিবিলিটি বলেছে নট কেস, কেস সলিবিলিটি অফ BaSO4 ইন ওয়াটার দ্যাট ইজ ইকুয়ালস টু 2.42 ইন্টু 10 to the power 3 গ্রাম পার লিটার। দ্য ভ্যালু অফ সলিবিলিটি প্রোডাক্ট, কেএসপির ভ্যালু কত, কেএসপির ভ্যালু কত। এখন দেখ তোরা কি করবি না স্যার, এখানে আমি দেখতে পাচ্ছি যে গ্রাম পার লিটার দেওয়া আছে, এটা তোরা খেয়াল করবি না। আর অপশনে দেখ কেএসপির যা ইউনিট দেওয়া আছে
কেএসপির ইউনিট কিসে দেওয়া আছে বল? কেএসপির ইউনিট দেওয়া আছে মোল স্কোয়ার লিটার টু দি পাওয়ার -2। তাহলে দেখ আগে এই যে গ্রাম পার লিটার দেওয়া আছে না, এই গ্রাম পার লিটার ইউনিটে যেটা আমাকে দেওয়া আছে ওটাকে আগে আমাকে মোল পার লিটারে কনভার্ট করতে হবে। ওটাকে আমাকে আগে মোল পার লিটারে কনভার্ট করতে হবে। ওই জন্যই দেখ মোলার মাসটা দেওয়া আছে, মোলার মাস অফ বিএসএফ ওই জন্যই গিভেন দেওয়া আছে। আর তোরা যদি কানা অন্ধের মতো করে যাস, তোরা এখানে ডিরেক্ট ফর্মুলা বসিয়ে দিবি, ফর্মুলা বসিয়ে ডিরেক্ট ভুল করবি, কানা অন্ধের মতো হবে। তাহলে দেখ আগে বিএসএফ এর সলিবিলিটি, বিএসএফ এর সলিবিলিটি এস দেওয়া আছে কত? এস দেওয়া আছে 2.42 ইন্টু 10⁻³ গ্রাম পার লিটার। দ্যাট ইজ ইকালস টু গিভেন ওয়েট কত? 2.43 ইন্টু 10⁻³ গ্রাম পার লিটার মাইনাস না 3, given weight by molar weight, given weight by molecular weight, that is equals to 2.42 into 10 to the power 3 divided by, that is divided by 233, divided by 233 গ্রাম পার লিটার। এই সরি, এটা হয়ে গেল মোল পার লিটার। আমরা তো সবাই জানি যে মোল সমান কি? গিভেন ওয়েট বাই, গিভেন ওয়েট এটা ছিল বাই মোলার ওয়েট, গিভেন ওয়েট বাই মোলার ওয়েট, গিভেন ওয়েট বাই মোলার ওয়েট, দিস ইজ দ্য মোল পার লিটার। বলো এখানে অবধি কারো বুঝতে অসুবিধা আছে? এখান অবধি কারো বুঝতে অসুবিধা আছে? পাক্কা এখান অবধি কারো বুঝতে অসুবিধা নেই? দেন নেক্সট, এরপর আমরা আসছি বিএসও4। বিএসও4 যখন ভাঙবে BA2 প্লাস প্লাস SO4 2 মাইনাস, BSO4 এ যতটা জলে সলিউবেল আমরা মানছি, যতটা সলিউবেল ততটাই 100% আয়নাইজ হয়েছে। তাহলে এর সলিবিলিটি প্রোডাক্ট যেটা আসে KSP, দ্যাট ইজ ইকালস টু BA2 প্লাসের কনসেন্ট্রেশন ইন্টু SO4 2 মাইনাস তার কনসেন্ট্রেশন। কোনো আদা তো স্টয়চিওমেট্রি নেই। KSP এখানে BA SO4 এর সংশ্লেষ S যদি হয়, এটা যদি S হয়, A স্কোয়ার, দ্যাট ইজ ইকালস টু A স্কোয়ার। এখান থেকে আমার কি চেয়েছে? KSP তো চেয়েছে, তাহলে KSP এর ভ্যালু যেটা হবে দ্যাট ইজ ইকালস টু 2.42 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 233 তার হোল স্কোয়ার, মোল স্কোয়ার লিটার স্কোয়ার। এটা একটু সলভ কর তো তোরা কেউ, আমি আসছি একটু, এটা একটু সলভ কর। এটা সলভ করবি যেটা, সেটাই হবে আনসার। বল আনসার কত আসছে? এনিওয়ান? আনসার কত আসছে? এটা যেটা আসবে সেটাই আনসার, এটা যেটা আসবে সেটাই আনসার। এ বল না রে ভাই আনসার কত আসছে? 100 অ্যাপ্রক্স, অ্যাপ্রক্স 100? এ 100 কি করে হবে? দেখ একটা জিনিস বলি, তোরা কোশ্চেনটা একটু ভালো করে দেখ। কোশ্চেনটা একটা মিসপ্রিন্ট আছে কিন্তু। দেখ কোশ্চেনে লেখা আছে সলভিলিটি, আমিও দেখিনি অন্ধের মতো, ঠিক আছে? সলভিলিটি অফ BSO4 এটা কত দেওয়া আছে দেখ, 10⁻³ এইটা আবার এত হয়, এত গ্রাম, মানে বুঝতে পারছিস কত? এটা এটা কিন্তু কোশ্চেনেই দেওয়া আছে, দেখ মিসপ্রিন্ট আছে কোশ্চেনটা। এটা 10⁻³ হবে না, বুঝলি? কোশ্চেনটা একটু মানে মিসপ্রিন্ট আছে, এটা 10⁻³ হবে। দেখ তোরাও কি দেখতে পেয়েছিস আমার মতো, নাকি দেখতে পাচ্ছিস না? এটা 10⁻³ হবে, বুঝেছিস? কত হবে? -3। দেখ কোশ্চেনে কিন্তু মিসপ্রিন্ট করা আছে, এটা -3 হবে। বল ক্যালকুলেটর ইউজ না করে তাড়াতাড়ি বল যে এটার আনসার কত আসছে, তাড়াতাড়ি, বেশি দেরি না, তাড়াতাড়ি।
আচ্ছা, এটা যেটা আসবে সেটাই আনসার। এত টাইম তো দেওয়া যাবে না, তো ক্যালকুলেট করতে এত দেরি করছিস, সো হোয়াট ক্যান আই ডু। 1 নম্বরটা সমিতা বলছে, 1 নম্বরটা সমিতা বলছে 1 নম্বরটা। সমিতা তোর আমি বলার আগে আনসার এসে গেছিল, -3 বলার আগেই। সরি, সো 1 ইজ দ্য রাইট আনসার। ওকে, ভেরি গুড। নেক্সট কোশ্চেন নাম্বার 71। গিভেন ভ্যান্ডারওয়ালস কনস্ট্যান্ট, হ্যাঁ এটা একটু মন দিয়ে শোন। ভ্যান্ডারওয়ালস কনস্ট্যান্ট, আমরা জানি ভ্যান্ডারওয়াল কনস্ট্যান্ট দুটো হয়, এ অ্যান্ড বি। ভ্যান্ডারওয়াল আইডিয়াল গ্যাস, এই আইডিয়াল গ্যাস থেকে রিয়েল গ্যাস ইকুয়েশনে যদি যাস, রিয়েল গ্যাস ইকুয়েশন, এখানে ভ্যান্ডারওয়াল কনস্ট্যান্ট দুটো হয়, এ অ্যান্ড বি। এখন এ ডিউ টু প্রেসার কারেকশনের জন্য আসে, আর বি কি জন্য আসে, ভলিউম কারেকশনের জন্য। ভলিউম কারেকশন আর প্রেসার কারেকশনের জন্য আসে, ঠিক আছে। সো এবার কি দিয়েছে দেখ, আহ, আমাকে এবার বলছে যে ভ্যান্ডার কনস্ট্যান্ট ফর NH3 constant, given van der Waals constant NH3, which one of the following gas is most readily liquefied? Van der Waal given van der Waal constant for NH3, H2, CO2 আর রেসপেক্টিভলি দিস। আচ্ছা, NH3 এর জন্য কত বলেছে? NH3 এর জন্য বলছে 4.17। আচ্ছা, H2 এর জন্য ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট যেটা 0.244। আচ্ছা, CO2 এর জন্য যেটা সেটা হচ্ছে 1.36, অ্যান্ড CO2 হয়েছে তিনটেই তো গ্যাস দেওয়া আছে এখানে। NH3, H2 and CO2 are respectively this and 4। এখানে চারটে কি কি? ও তাহলে O2 নিশ্চয়ই, O2টা অপশনে দেওয়া আছে মানে O2 এর জন্যই হবে। O2 তো লেখা নেই কোশ্চেনে, দেখ কোশ্চেনে O2 লেখা নেই, যাই হোক আমরা কোশ্চেনে O2 লেখা নেই, তো আমরা লিখছি এখানে। এই চারটে যে কনস্ট্যান্ট দেওয়া আছে এগুলো সব এর ভ্যালু দেওয়া আছে, বুঝলি? প্রেসার কারেকশনের ভ্যালু, প্রেসার কারেকশন রিলেটেড যে কনস্ট্যান্ট তার ভ্যালু, প্রেসার কারেকশন রিলেটেড কনস্ট্যান্টের ভ্যালু। এখন তোকে জিজ্ঞেস করেছে হুইচ অফ দ্য ফলোইং গ্যাস ইজ মোস্ট ইজিলি লিকুইফাইড, কোনটাকে খুব তাড়াতাড়ি আমরা লিকুইফাই করতে পারবো। একটা এখন দেখ, এখান থেকে আমি একটা পয়েন্ট বার করছি, একটা কথা বলছি যে যার এর ভ্যালু বেশি, এর ভ্যালু, এ ভ্যালু ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার। টিসি মিনস ক্রিটিক্যাল টেম্পারেচার। এবার ক্রিটিক্যাল টেম্পারেচার যে গ্যাসের যত বেশি সেটা তত ইজিলি লিকুইফাই, তাকে তত আমরা ইজিলি লিকুইফাই করতে পারি, তাহলে ইজি টু লিকুইফাই। এখন বল এ ভ্যালু কার এখানে সব থেকে বেশি আছে? এই চারটের মধ্যে এ ভ্যালু কার কার সব থেকে বেশি আছে? এ ভ্যালু কার সব থেকে এখানে বেশি আছে? NH3। তো NH3 যদি এ ভ্যালু বেশি থাকে, NH3 জন্য যদি এ ভ্যালু বেশি থাকে, তাহলে আমার ক্রিটিক্যাল টেম্পারেচার NH3 এর বেশি হবে, তাহলে ইজিলি লিকুইফাইবল কি হবে ভাই? NH3। স্যার যদি কোনো কিছু উল্লেখ না থাকে তখন কি ধরবো, মানে বুঝলাম না, বল যদি কোনো কিছু না থাকে। যদি মানে কোনো কিছু উল্লেখ না থাকে মানে এ ধরবো না বি? হ্যাঁ, এ ধরো এখানে দেখ, প্রথমত কোশ্চেনটা এখানে ইনকমপ্লিটেড। দেখ একটা ফার্স্ট তো তোকে এখানে এটা বলাই নেই যে CO2 সম্পর্কে কোনো কথা বলা। কোশ্চেন আমিও যা কোশ্চেন পড়ছিস তোরা কি তাই কোশ্চেনই পড়ছিস? গিভেন ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট ফর NH3, H2, CO2 আর রেসপেক্টিভলি দিস। সেম বই তোদেরও? হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দেখ এখানে কিছু বলা নেই, ব্যাপারটা তোকে ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট এই ধরতে হবে এখানে, ঠিক আছে? কারণ আমরা একেই ডিরেক্টলি কোরিলেট করতে পারি, এটাই তো প্রেসার কারেকশনের সাথে আছে, প্রেসার কারেকশনের সাথে আমরা ডিরেক্টলি কোরিলেট করতে পারি কাকে না, কোন গ্যাসটা ইজিলি লিকুইফাইবল হবে, ঠিক আছে? সো যখন এরকম প্রেসার কারেকশনের কনসেপ্ট আসবে, মানে এই লিকুইফাইবল রিলেটেড কনসেপ্ট আসবে, লিকুইড কাকে তাতে লিকুইড কনভার্ট করবো, তখন তুই এটাই নিবি। বুঝেছিস? বোঝা গেছে কিরে? বুঝলি? হ্যাঁ, এবার দেখ ইজিলি লিকুইফাই, এবার আরও একটা লজিক খাটাচ্ছি। দেখ NH3 তে তো হাইড্রোজেন বন্ডিং থাকে, NH3 তে তো হাইড্রোজেন বন্ডিং থাকে, এখানে অত বেশি দেখতেই হতো না কিছু, ঠিক আছে? NH3 তে হাইড্রোজেন বন্ডিং আছে, এই অপশনগুলোর ক্ষেত্রে কিছু দেখতেই হতো না, তাহলে অবভিয়াসলি NH3 তে হাইড্রোজেন বন্ডিং এগিয়ে তাড়াতাড়ি লিকুইফাইড করা যাবে, সিম্পল। আরেকটা কথা বলে দিচ্ছি শোন, ক্রিটিক্যাল টেম্পারেচার যার যত বেশি সে তত ইজিলি লিকুইডে কনভার্ট হয়, ইজিলি লিকুইফাইবল। এই কনসেপ্টের উপরেও কিন্তু কোশ্চেন আসবে, দেখে নিস।
বলা থাকলো যে 4টে গ্যাস দেওয়া আছে এবিসিডি, 4টের ক্রিটিক্যাল টেম্পারেচার বলা থাকবে, 4টের ক্রিটিক্যাল টেম্পারেচারের মধ্যে যার ক্রিটিক্যাল টেম্পারেচার সবথেকে বেশি হবে তাকে আমরা তাড়াতাড়ি লিকুইডে কনভার্ট করতে পারবো। ইজ ইট ক্লিয়ার টু অল? ইজ ইট ক্লিয়ার টু অল? এইটা থেকে কোশ্চেন আসবে দেখিস। তাহলে কি হলো, এ ভ্যালু যার বেশি সেও ইজিলি রিপিয়েবল। ডান, নেক্সট কোশ্চেন। Question number 72 from organic chemistry. A compound A treatment with sodium gives B. Okay? কেমিস্ট্রিতে এটাই মজা বল, এ থেকে এ কে ট্রিট করলাম বি হয়ে গেল। এ কম্পাউন্ড এ ট্রিটমেন্ট উইথ সোডিয়াম গিভস বি অ্যান্ড উইথ PCl5 বি কে আবার PCl5 দিয়ে ট্রিট করছি, না না বি কে কোথায়, না দাঁড়া, উইথ PCl5 গিভস সি। আচ্ছা, একেই করছি PCl5 দিয়ে, তখন দিচ্ছে সি। আচ্ছা, ট্রিটমেন্ট উইথ বি গিভস বি কমা অ্যান্ড এখানে এখানে হচ্ছে সেম কম্পাউন্ডারই কথা বলা হচ্ছে, অ্যান্ড দ্য সেম কম্পাউন্ড ইজ ট্রিটেড উইথ PCl5 গিভস সি। বিসি রিয়াক্ট টুগেদার টু ফর্ম ডাইথাইল ইথার। বিসি এটার জন্য রিয়াক্ট করে কি বানাচ্ছে, ডাইথাইল ইথার। হোয়াট ইজ ডাইথাইল ইথার? এই হচ্ছে ইথার গ্রুপ, এদিকে একটা আর গ্রুপ থাকবে, এদিকে একটা আর গ্রুপ থাকবে, এটাকে ইথাইল গ্রুপ করে দাও, এটাকে ইথাইল গ্রুপ করে দাও, তাহলে হয়ে গেল তোমার ডাইথাইল ইথার। ডান। তাহলে ডাইথাইল ইথার হলো এদিকে ইথাইল গ্রুপ একটা, এদিকে ইথাইল গ্রুপ একটা। ইথাইল গ্রুপ আবার কি স্যার? C2H5, দিস দ্য ইথাইল গ্রুপ। আই থিঙ্ক এইটা তোরা জানিস, আমাকে এতটা হতাশ করবি না তোরা, এতটা আমি হতাশ তোদের কাছ থেকে হব না নিশ্চয়ই। নেক্সট নেক্সট আচ্ছা, জয়দীপ আর ক্লাস করছে না না? অনেকদিন থেকে দেখি জয়দীপ আর ক্লাসে জয়েন করে না। যাই হোক, এবার তোকে জিজ্ঞেস করেছে, হ্যাঁ, নেক্সট হচ্ছে এবিসি আর এবিসি কে কে, কোনো ব্যাপারই না। দেখ এখানে এই যে রিয়াকশনটা হচ্ছে, এই রিয়াকশনটা হচ্ছে গিয়ে তোর এ কে হবে। দেখ এইদিকে একটা ইথাইল গ্রুপ আছে, তার সাথে সোডিয়ামকে দিচ্ছিস, মানে মন দিয়ে শোন, একটা তো আছে C2H5OH, এই হচ্ছে এ, এর ওপর যখন তুই সোডিয়াম দিবি, C2H5OH, এটা এ, এর ওপর সোডিয়াম যখন দিবি এ বানাবে C2H5O-Na+, এর 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 সল্ট বানাবে। আচ্ছা, এবার আবার শোন, এইটা হলো বি, তাহলে এটা হলো বি। আচ্ছা, এর ওপর তুই আবার দিচ্ছিস PCl5, ক্লোরিনেটিং PCl5 কি ক্লোরিনেটিং এজেন্ট। নিটের একটা কোশ্চেন ছিল, একটা কোশ্চেনে অপশন এটাই ছিল, PCl5 ইজ এ গুড ক্লোরিনেটিং এজেন্ট। মনে পড়ছে? মনে পড়ছে? PCl5 ইজ ইউজড অ্যাজ এ গুড ক্লোরিনেটিং এজেন্ট, মনে পড়ছে? 2019 প্রবাবলি। কোনটা ট্রু ফলস স্টেটমেন্ট বলতে বলেছিল। নেক্সট দেখ, PCl5 ক্লোরিনেটিং এজেন্ট, তাহলে এখানে কি বানাবে C2H5Cl, OH গ্রুপটা সরিয়ে দিয়ে Cl বানাবে। ডান। এখন এইটা হচ্ছে সি আর বি, এখন সি আর বি এর মধ্যে রিয়াকশন করাতে হবে। এই রিয়াকশনটার একটা ফেমাস নাম আছে, এই রিয়াকশনটার ফেমাস নাম হচ্ছে বিসি রিয়াকশন করে বানাবে। আগে বলে দিই, C2H5O C2H5, দিস ইজ ইউর ডাইথাইল ইথার, দিস ইজ ইউর ডাইথাইল ইথার। অ্যান্ড এই রিয়াকশনটার একটা ফেমাস নাম, এটা SN2 ওয়েতে হবে। SN2 ওয়েতে কীভাবে হবে না, এখানে আছে C2, আচ্ছা চলো এইভাবে লিখছি আমি, C2H5 এদিকে Cl লিখছি, আর এদিকে C2H5O-Na+ লিখছি। এখন এইখানটা এই যে এই বেসটা, এই বেসটা যে, আচ্ছা এইভাবে লিখলে হবে না ঠিক, এই বেসটা যে এদিক দিয়ে একে কার্বনে অ্যাটাক করবে, এখান থেকে ক্লোরিন বার করবে। দিস ইজ ইয়ার SN2 মেকানিজম। হ্যাঁ, SN2 মেকানিজম। হ্যাঁ রে, SN1 SN2 মনে আছে তো? এই SN1 SN2 মনে আছে না? তাও ভুলে ফেলেছিস? এই রিয়াকশনের নাম হচ্ছে উইলিয়ামসন ether synthesis. Ether synthesis. This reaction is called Williamson ether synthesis. Williamson ether synthesis. Done. Williamson ether synthesis. This is SN2 mechanism. আর এখানে আমরা কি পাবো, একটা অ্যালকিল হ্যালাইড নিই, কি নিই, এটা কার কার মধ্যে হয়, একটা অ্যালকিল হ্যালাইড, আর এটা নিই কি, একটা অ্যালকোহলের অ্যালকক্স, মানে এটা হচ্ছে তোর একটা সল্ট, মানে সোডিয়াম সল্ট। ওকে, আর অ্যালকক্সাইড আয়ন, এর নাম কি ইথক্সাইড।
সোডিয়াম ইথক্সাইড ওকে। এনিওয়েজ এই রিয়াকশনের নাম উইলিয়ামসন ইথার সিনথেসিস। দুটোর রিয়াক্ট করে ক্লোরিন ওখান থেকে বেরোবে, আর এখানে C2H5O C2, this is the ether is the right product. Option number 4 is the right choice. Option number A B C পরপর চেয়েছে তো A B C, হ্যাঁ option number 4 is the right choice. 72 4 please, 72 4. Question number 73. Hydrocarbon A reacts with bromine by substitutions to form alkyl bromide. কোন একটা হাইড্রোকার্বন আছে A, হাইড্রোকার্বন HC means হাইড্রোকার্বন A, রিয়াকশন করছে কার সাথে, রিয়াক্ট উইথ ব্রোমিন, ব্রোমিনের সঙ্গে রিয়াকশন করছে, ব্রোমিন বাই সাবস্টিটিউশনস ফ্রম অ্যান অ্যালকিল ব্রোমাইড। এখানে বানাচ্ছে একটা অ্যালকিল ব্রোমাইড বানাচ্ছে। ডান। এখন মন দিয়ে শোনো। আচ্ছা, দিস অ্যালকিল ব্রোমাইড হুইচ বাই উডস রিঅ্যাকশনস ইজ কনভার্টেড টু গ্যাসিয়াস হাইড্রোকার্বন। আচ্ছা, এখানে উডস রিঅ্যাকশন করাচ্ছি মানে কি দেবো, সোডিয়াম ডাইইথার। উডস রিঅ্যাকশনস কোন রিঅ্যাকশনস ভাই, উডস রিঅ্যাকশন, সোডিয়াম ডাইইথার দিলাম, কনভার্টেড টু গ্যাসিয়াস হাইড্রোকার্বন কন্টেনিং লেস দ্যান 4 কার্বন অ্যাটম। আচ্ছা, এখানে হচ্ছে গ্যাসিয়াস হাইড্রোকার্বন লেস দ্যান 4 কার্বন অ্যাটম, 4টে কার্বন অ্যাটমের থেকে কম, লেস দ্যান 4 কার্বন অ্যাটম, ওকে। কোন একটা হাইড্রোকার্বন এ ও Br2 সঙ্গে রিঅ্যাকশন করে অ্যালকিল ব্রোমাইড বানাচ্ছে, তারপরে উডস রিঅ্যাকশন যখন করছি সেখানে 4 কার্বনের থেকে কম দিচ্ছে বাবা। তাহলে দেখ 4 কার্বনের থেকে কম যদি হয় তাহলে এ, দেখ আমরা জানি উডস রিঅ্যাকশনে কি হয় বলতো, আর গ্রুপ Rx প্লাস XR, এখানে সোডিয়ামের সঙ্গে রিঅ্যাকশন করলে এই দুটো বাদ চলে যায়, দিয়ে সোজা বেড়ে যায় আর আর সরি। এখন অপশন 1-এ যেটা আছে ওটা দিয়ে তো আমার ওর তো ব্রোমিনেশন করা সম্ভবই না। অপশন 2-তে যেটা আছে ওরও ব্রোমিনেশন করা সম্ভব না। 3-এ যে আছে দেখ, 3-এ আছে CH3, হ্যাঁ এর ব্রোমিনেশন করতে পারি। এর ব্রোমিনেশন হলে আমার যেটা প্রোডাক্ট আসবে CH2Br, আর একে উডস রিঅ্যাকশনে যখন আমি জুড়বো এখানেও CH2Br, এদিকে CH3, তখন সমস্যা হয়ে যাবে কি না, এই দুটোকে আমি জুড়ি যদি, এখান থেকে একটা বিয়ার এখান থেকে একটা বাদ দিলে CH3 CH2 CH2 CH3, এই হয়ে গেল 4 কার্বন কন্টেনিং অ্যালকেন। এটাকে আমি উডস রিঅ্যাকশনে যদি নিয়ে যাই, উডস রিঅ্যাকশন একটু আগে দেখালাম কিভাবে হয়, এটা 4 কার্বন কন্টেনিং অ্যালকেন, তাহলে এইটা তো ওরা অবশ্যই চাইছে না, ওটা এখানে বলেই দিয়েছে যে এটা হবে না, 4 কার্বন কন্টেনিং হলে হবে না। তাহলে আমার কোনটা হবে ভাই, আরেকটা লাস্ট যেটা অপশন আছে সেটা 4, তাহলে CH4 এর ব্রোমিনেশন করবো কিভাবে, Br2H দেবো আর Br2 হিট দেবো, ঠিক আছে। এটা কি রিঅ্যাকশন, ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন করে কি বানাবে CH3Br। এরপর এই হলো আমার A, তাহলে হ্যাঁ, এরপর এর উডস রিঅ্যাকশন করবো মানে সোডিয়াম ডাইইথার দেবো, তাই তো, সোডিয়াম ইথার হলে উডস রিঅ্যাকশন হবে, উডস রিঅ্যাকশন আর ভার্জ রিঅ্যাকশন আমরা বাংলায় বলি। এর উডস রিঅ্যাকশন করলে কি হবে দেখ, CH3 দুটো CH3 জুড়ে যাবে, এটা লেস দ্যান 4 কার্বন গ্যাস, এটা একটা গ্যাস, অ্যালকেন গ্যাস, 4 কার্বন। সো ইউর রাইট চয়েস ইজ 73 এর আনসার 4 ইজ দ্য রাইট চয়েস। আনসার 4 ইজ দ্য রাইট চয়েস। বোঝা গেছে? কোশ্চেনটা ভালো কোশ্চেন ছিল, খুব ভালো আবার না, মোটামুটি অন অ্যান অ্যাভারেজ কোশ্চেন। বোঝা গেছে সবার? ইজ ইট ক্লিয়ার টু অল? তাহলে সবাই থামস আপ করো কাইন্ডলি। ওকে, 73 4 answer. Very good. 74. The compound C7H8, দেখ 2018 পেপারে দেখছি তবু অনেকগুলো অর্গানিক কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। এখন যত দিন যাচ্ছে ধীরে ধীরে দেখছি অর্গানিক কমই দিচ্ছে, ইনঅর্গানিক প্রচুর বেশি দিচ্ছে, ঠিক আছে। সো C7H8
ইন প্রেজেন্স অফ 3Cl2 অ্যান্ড হিট। আচ্ছা দেখ, ফার্স্ট অফ অল আমি তোদের একটা জিনিস শিখিয়েছিলাম, মনে আছে এটা কি জানি না, মনে আছে কি জানি না, যে হেল্পার যেখানে দেখবি HCl, যদিও হেল্পার স্পেলিং এটা না, হেল্পার যেখানে দেখবি সেখানে জানবি কি রিয়াকশন হবে, কারণ মনে আছে? ফ্রি রেডিক্যাল রিয়াকশন। এদের এখানে Cl2 হিট দিয়েছিস তো, তারপরে আবার এলিমিনেশন রিয়াকশনের ক্ষেত্রেও হিট দেওয়া থাকে, ঠিক আছে? সেখানে আবার দেখে বলে দিস না যে হিট মানেই হচ্ছে তোর এখানে ফ্রি রেডিক্যাল রিয়াকশন, সেখানে এলিমিনেশন রিয়াকশন হবে, এখানে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন হবে। দেখ তোকে দুটো জিনিস দেখতে হবে, রিএজেন্ট কি দেওয়া আছে, ক্লোরিন আর হিট। এখানে হিট দেওয়া আছে তো, তার মানে নো ডাউট এখানে কি হবে বলতো, এখানে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন। সেই যে হেল্পারের H ফর হিট, E ফর ইলেকট্রোলাইসিস, L ফর লাইট, P ফর পারঅক্সাইড, R ফর রেডিক্যাল, ডান। তাহলে এর ওপর ক্লোরিনেশন করে বা ফ্রি রেডিক্যাল স্যাচুরেশন করে আমরা কি পাবো, এ। আচ্ছা, তারপরে এ কে কি করতে দিচ্ছে, এর ওপর আমরা দিচ্ছি Br2Fe, এর ওপর আমরা দিচ্ছি Br2Fe। আচ্ছা, তাহলে পাচ্ছি বি, ওকে। অ্যান্ড বি এর ওপর আমরা কি দিচ্ছি না, জিঙ্ক HCl, এটা একটা রিডিউসিং এজেন্ট, তাহলে আমরা পাচ্ছি সি, ওকে। দ্য প্রোডাক্ট সি ইজ, এখন সিম্পলি দেখ C7H8 হচ্ছে কে, C7H8 হচ্ছে এইটা, এখানে CH3, দিস ইজ দ্য C7H8। গুনে দেখ তো, ঠিক বললাম না ভুল বললাম? গুনে দেখ, ঠিক বললাম না ভুল বললাম, তাড়াতাড়ি বল, গুনে দেখ। ঠিক তো? 1 2 3 4 5 5 3 8, তাহলে টলুইন ইজ দ্য C7H8। এখন টলুইনের ওপর আমরা পরপর রিয়াকশনস করে যাবো, এখানে CH3, এখানে দিস, এখানে রিয়াকশনে কি কি দিচ্ছি, ফার্স্ট দিচ্ছি 3Cl2 অ্যান্ড হিট। যখনই 3Cl2 অ্যান্ড হিট দেবো ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন হবে, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন হয়ে এটা বানাবে CH2Cl, ডান। এরপর এরপর কি করবো বল, Br2Fe দিলে আমরা জানি কি হয়। আচ্ছা, হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, এইটা সাবস্টিটিউশন ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না 3টে ক্লোরিনই চলে যাচ্ছে, তাহলে এখানে আলটিমেট বানবে CCl3। প্রথমে ধর একটা হাইড্রোজেন ছড়ালো, তারপরে সেকেন্ড আবার একটা হাইড্রোজেন ছড়ালো, তারপরে থার্ড আবার একটা হাইড্রোজেন ছড়ালো, 3টে হাইড্রোজেন ছড়িয়ে 3টে CCl3, এটা CCl3 গ্রুপ হবে। এবার CCl3 গ্রুপ মনে পড়ছে তোদের কিছু, CCl3 গ্রুপ, দিস ইজ এ CCl3 গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, EWG। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে বেঞ্জিন রিং থেকে ইলেকট্রন উইথড্র করবে, বেঞ্জিন রিং থেকে যদি ইলেকট্রন উইথড্র করে তাহলে আমরা CCl3 কে আমরা এটাও বলতে পারি দিস ইজ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, অর ইউ ক্যান সে ইট ইজ এ, বল ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা কি হয়, ইট ইজ এ মেটা ডাইরেক্টিং গ্রুপ, মেটা ডাইরেক্টিং গ্রুপ। তাহলে নেক্সট স্টেপে আমরা কি করছি, Br2 আর আয়রন দিচ্ছি। দেখ, ব্রোমিন আর আয়রন দিলে আমাদের রিংয়ে ব্রোমিনেশন হবে, এই যে বেঞ্জিন রিং দেখছিস, না, এই বেঞ্জিন রিং এর মধ্যে আমার ব্রোমিনেশন হবে, ঠিক আছে, ইলেকট্রোফিলিক ব্রোমিনেশনস, ঠিক আছে, বেঞ্জিন রিং এর মধ্যে ব্রোমিনেশন হবে। এবার প্রশ্ন হচ্ছে কোথায় রিং এর কোথায় ব্রোমিনেশন হবে, না স্যার রিং এর মেটা পজিশনে। কোন পজিশনে? মেটা পজিশনে। কেন না, CCl3 মেটা ডাইরেক্টিং গ্রুপ, তাই এই মেটা ডাইরেক্টিং গ্রুপ, তাই তাহলে আমার মেটা পজিশন CH3 এখানে, এই হলো আমার মেটা পজিশন, এই অর্থ মেটা প্যারা। তাহলে আমি এদিকেও মেটা, আমি যে কোনো একটা মেটায় বিআর ঢুকিয়ে দেবো, রিংয়ে ব্রোমিনেশন হলো। এই যখনই দেখবি Br2 আর Fe দেওয়া আছে না, এরা কি করে বলতো, বেঞ্জিন রিংয়ে রিংয়ে ব্রোমিনেশন। আচ্ছা, শুধু Br2 কেন, ওখানে ক্লোরিন থাকতে পারতো, তাহলে আমি বলছি রিংয়ে হ্যালোজিনেশন করে। Br2 আর Fe ডাস্ট যখনই দেওয়া থাকবে দেখবি কোনো হেভি মেটালের প্রেজেন্টে Br2, এরা যেমন রিংয়ে হ্যালোজিনেশন করে, ঠিক আছে। এবার রিংয়ে হ্যালোজিনেশন নর্মালি এখানে যেখানে খুশি হতে পারতো, কিন্তু যেহেতু CCl3 একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তার জন্য আমাদের এখন কোথায় হচ্ছে ভাই, ব্রোমিন এখানে হচ্ছে। নেক্সট স্টেপে যখনই তুই, সরি এটা CH3 ছিল না, এটা CCl3 ছিল, CCl3, দিস ইজ দ্য ফ্যাক্ট। নেক্সট স্টেপে যখনই তুই একে জিঙ্ক
আর HCl দিয়ে রিডাকশন করবি, তখনই এই যে CH3 গ্রুপটা ছিল না, এই CH3 গ্রুপ এখানে কি বলতো পোলার বন্ড ছিল, পোলার বন্ড ছিল কি না, এই জিঙ্ক HCl এর কাজ হচ্ছে এখানে যে পোলার বন্ড যেখানেই দেখবে, ঠিক আছে, অ্যাকচুয়ালি জিঙ্ক অ্যামালগাম আর HCl দেওয়া হয়, সেটা হচ্ছে তোরা পড়ে থাকবি ক্লিমেনসন রিডাকশনে, সেখানে জিঙ্ক অ্যামালগাম HCl দেওয়া হয়। এখানে একটা কথা হচ্ছে কি শোন, এই জিঙ্ক HCl যেখানে পোলার বন্ড দেখবে শুধুমাত্র যে অ্যালডিহাইড কিটোন আর কার্বক্সিলিক গ্রুপ তা না, ইনফ্যাক্ট পোলার বন্ড মানে OH গ্রুপ, কার্বনের সঙ্গে OH গ্রুপ এটাও কিন্তু পোলার বন্ড, আবার এখানে কার্বনের সঙ্গে দেখ Cl এটাও কিন্তু পোলার বন্ড, দিস ইজ এ পোলার বন্ড। এই পোলার বন্ড যে কোনো জায়গায় পোলার বন্ড দেখবে তো পোলার বন্ডকে রিডিউস করে দেবে, পোলার বন্ডকে রিডিউস করে কি বানাবে, ওখানে হাইড্রোজেন অ্যাড করে দেবে। দেখ CCl বন্ড মানে কি পোলার বন্ড, নো ডাউট কার্বন আর এই ক্লোরিন ডেল নেগেটিভ, কার্বন ডেল পজিটিভ, নো ডাউট এটা পোলার বন্ড। তাহলে এ কি করবে, এই পোলার বন্ডে রিডাকশন করে ও ওইটাকে ফার্দার বানিয়ে দেবে, ওটাকে ফার্দার বানিয়ে দেবে CH3, আর বিআরটা অ্যাজ ইট ইজ যেমন থাকে। তাহলে আমরা পেলাম আগে মেটা মেটা ব্রোমো টলুইন, টলুইন মেটা ব্রোমো টলু টলুইন, স্পেলিং কি টলুইন ইএনই, মেটা ব্রোমো টলুইন। ডান, বোঝা গেল? গুড কোশ্চেন্স। আনসার আনসার কোনটা যাচ্ছে দেখ, অপশন 1 74 অপশন 1 মেটা ব্রোমো টলুইন, অপশন 1 74, আনসার ইজ 1। বল বোঝা গেছে? ইজ ইট ক্লিয়ার টু অল গাইস? ওকে, ভেরি গুড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 75, কোশ্চেন নাম্বার 75, কোশ্চেন নাম্বার 75 বলছে, ও ব্যাটারি লো, এক সেকেন্ড আমি একটু পিসিতে চার্জ দিয়ে দিই, চার্জার কানেক্টার করে নিই চার্জারটা। হুইচ অফ দ্য অক্সাইড ইজ নট কমন, নট কমন, নট কমন বলেছে, নট কমন পলিউট্যান্ট ইন্ট্রোডিউসড ইনটু অ্যাটমসফিয়ার বোথ ডিউরিং ন্যাচারাল অ্যান্ড হিউম্যান অ্যাক্টিভিটি, মানুষের দ্বারাই হোক বা ন্যাচারাল কোনো পদ্ধতিতেই হোক, আমাদের কোন অক্সাইডটা পলিউটেন্ট হিসেবে কাজ করে না। দেখ নাইট্রোজেন, তোরা নিজেরাই বলতে পারবি, এটা 75 এর আনসার তোরা নিজেরাই বলতে পারবি, আমি চার্জার দিচ্ছি ল্যাপটপে তা করতে করতে। ভেরি সিম্পল কোশ্চেন। বল, কে বলতে পারবি? কিরে, কেউ পারবি? এনিওয়ান? দেখ অপশন 1 এ আছে N2O5, অপশন 2 তে, হ্যাঁ ভেরি গুড, N2O, অপশন 3 তে NO2 N2O, আর অপশন 4 এ আছে NO। এখন দেখ এই প্রত্যেকটা জিনিস, এটা একটা গ্যাস NO2 N2O, এরা সবাই হচ্ছে পলিউট্যান্ট, NO2 N2O NO, ঠিক আছে, এরা সবাই পলিউট্যান্ট NO2 N2O NO, বাট N2O5 একে তুই জেনারেলি এ পলিউশন কজ করে না, নাইট্রোজেন পেন্টঅক্সাইড, ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড, ওকে, this is not a, this is not a pollutant, so this is the right choice। 75 একদম জলের মতো সোজা কোশ্চেন, ওকে। 75 answer 1। 76, question number 76, for the redox reactions, আচ্ছা রেডক্স থেকে দিয়েছে, রেডক্স ব্যালেন্স দেখতেই পাচ্ছি, এটা রেডক্স ব্যালেন্স থেকে দিয়েছে, সিম্পল কোশ্চেন। ফর দ্য রেডক্স রিয়াকশনস কি দিয়েছে দেখ, MnO4 মাইনাস প্লাস C2O4 টু, একদম কমন, এটা কমন কোশ্চেন, রেডক্স যে পড়ে, রেডক্স ব্যালেন্স যে করে প্রত্যেকে এই কোশ্চেনটা করে, ঠিক আছে, প্লাস H প্লাস, এইটা এইটা এমনই কোশ্চেন যেটা তোদের ভ্যালুগুলো মুখস্থ করে মনে রেখে দেওয়া উচিত, কিছু জিনিস মনে রাখতেই হবে, কম্পিটিটিভ এক্সাম মানে সব তুমি একদম
তো অত বিদ্যানও আমরা কেউ নই যে একদম সব সেখানে ডিরাইভ করে 1 মিনিটের মধ্যে সব করে দেবো, বুঝেছো? কম্পিটিভ এক্সাম মানে অনেক কিছু মনে রাখতে হয়। দেখ ফার্স্ট আমাদের রুল হচ্ছে মেটাল ব্যালেন্স করো। দেখো এদিকে এমএন একটা আছে, হ্যাঁ স্যার আছে, এদিকে এমএন একটা আছে, মেটাল ব্যালেন্স আছে, কোনো চিন্তা নেই, না নেই। আচ্ছা, নেক্সট স্টেপে স্যার এক কাজ করো, তুমি কার্বন ব্যালেন্স করো। এখানে দুটো কার্বন আছে স্যার, হ্যাঁ দুটো কার্বন আছে। তাহলে এদিকে আমাকে কটা কার্বন দিতে হবে? দুটো কার্বন। এদিকে তো দুটো কার্বন নেই স্যার, না নেই। তাহলে এদিকে আমি কি করবো? কার্বন ব্যালেন্স করবো। এদিকে আমি কার্বন ব্যালেন্স করবো, করে দাও। এদিকে কার্বন ব্যালেন্স করতে হবে, কার্বন ব্যালেন্স। আর তারপরে আবার MOHC, মেটাল অক্সিজেন। আর 1 সেকেন্ড, আগে মেটাল ব্যালেন্স কর, দাঁড়া, তারপর কি ব্যালেন্স করবি? অক্সিজেন ব্যালেন্স কর। তা করতে গিয়ে দেখবি, অথবা এভাবেও করতে পারিস, এভাবেও করতে পারিস। কিভাবে? না দাঁড়া, আমি লিখে নিই আগে। ইউর রিয়াকশন ইজ, এটাকে ব্যালেন্স করতে হবে। MnO4 মাইনাস প্লাস C2O4 2 মাইনাস প্লাস H প্লাস থেকে হচ্ছে Mn2 প্লাস প্লাস CO2 প্লাস H2, এটাকে ব্যালেন্স করতে হবে তো, বেশ। MnO2, MnO4 থেকে হচ্ছে Mn2 প্লাস। তাহলে এখানে আমার Mn কত স্টেটে আছে? Mn 4 দিয়ে 8, 8 প্লাস 7, প্লাস 7 অক্সিডেশন স্টেটে আছে। Mn প্লাস 7 অক্সিডেশন স্টেটে আছে কি না? হ্যালো হ্যালো, আছে কি না বল? এখান থেকে প্লাস টুতে যাচ্ছে, আচ্ছা একটা Mn। তাহলে এখানে চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার ডেল্টা ওয়েন, মানে চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার, চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার দ্যাট ইজ ইকালস টু হাউ মাচ? চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার দ্যাট ইজ ইকালস টু 5। তাহলে এই কটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে এখান থেকে ভাই? এখানে 5টা ইলেকট্রন। আচ্ছা, তাহলে এখানে আমি লিখি যে 5টা ইলেকট্রন Mn প্লাস 7 থেকে Mn এ প্লাস 7 থেকে Mn প্লাস 2 তে গেছে, মানে 5টা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। তাহলে আমি এখানে লিখবো গেনিং অফ 5 ইলেকট্রন। কি লিখবো? গেনিং অফ 5 ইলেকট্রন। ও 5টা ইলেকট্রন নিয়েছে, তার জন্যই কিনা তোমার অক্সিডেশন স্টেট প্লাস 2 তে গেছে। আচ্ছা, নেক্সট C2O4 মানে অক্সালেট আয়ন। অক্সালেট আয়ন থেকে আমার কোথায় যাচ্ছি? না, অক্সালেট আয়ন থেকে আমি যাচ্ছি CO2। এখন অক্সালেট আয়নে তোরা যদি অক্সিডেশন স্টেট বার করিস C OH, তাহলে দেখবি এখানে কার্বন কত অক্সিডেশন স্টেটে আছে? -3-তে। কতই? -3-তে। ওখান থেকে এখানে CO2-তে, এখানে CO2-তে কার্বন কোথায় গেছে ভাই? +4-এ। কতই? +4-এ। মাইনাস মাইনাস 3 থেকে কোথায় গেছে ভাই? +4-এ। তাহলে -3 থেকে +4 চেঞ্জ কত বলো? -3 থেকে +4 চেঞ্জ কত বলে? ও ভাইজান, বলো বলো। দেখ -3 থেকে প্লাসে গেছে, দেখ চেঞ্জ হচ্ছে তোর আমার দুটো কার্বনের জন্য। হ্যাঁ সোমদীপ বলছে +3, কেন? -3 না, না আমি বলছি শোন, -3 থেকে +4, সরি এখানে কার্বন +3 হবে, হ্যাঁ সরি, +3 থেকে +4, সরি, হ্যাঁ সরি, থ্যাঙ্কস। তার মানে তোরা অ্যালার্ট আসিস, যাই হোক দেখে সন্তুষ্ট হলাম। +3 থেকে +4 একটা কার্বনের জন্য চেঞ্জ কত? 1। কটা কার্বন আছে? দুটো। তাহলে দুটোর জন্য চেঞ্জ কত হবে? 2 × 1। একটা কার্বনের জন্য চেঞ্জ, অক্সিডেশন নাম্বারে চেঞ্জ কত হচ্ছে ফর একটা কার্বন? অক্সিডেশন নাম্বারে চেঞ্জ ফর একটা কার্বন হচ্ছে 1। দুটো কার্বন আছে, তাহলে চেঞ্জ কত? দুটো। তাহলে কতগুলো ইলেকট্রন এখানে লস করেছে? অক্সিডেশন স্টেট বাড়ছে মানে ইলেকট্রন লস, মানে এটা এখানে কি হচ্ছে? অক্সিডেশন স্টেট বাড়া মানে অক্সিডেশন, আর এখানে অক্সিডেশন স্টেট কমছে মানে এখানে হচ্ছে রিডাকশন। ডান। আচ্ছা, এবার দেখ, তাহলে এখানে লস অফ 2 ইলেকট্রন, তাহলে এখানে লস অফ 2 ইলেকট্রন, ঠিক আছে? তাহলে দুটো ইলেকট্রন লস হয়েছে। ওকে, এবার আমরা ক্রস মাল্টিপ্লাই করি। কি করি? ক্রস মাল্টিপ্লাই। দুটোর ইলেকট্রনকে আবার ব্যালেন্স করতে হবে। দেখ আমি যদি এই ডাটাটাকে, এই 2 ইলেকট্রন, একে যদি আমি 5 দিয়ে গুণ করি, আর এখানে 5 ইলেকট্রন, তাহলে একে যদি আমি হচ্ছে তোর 2 দিয়ে গুণ করি, তাহলে আমার ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেল হয়ে যাবে। মানে মোরাল অফ দ্য স্টোরি আমি বলতে চাইছি যে আমি মোরাল অফ দ্য স্টোরি এটাই বলতে চাইছি যে MnO4 মাইনাস, এখান থেকে হচ্ছে Mn2 প্লাস, এখানে আমার 5 ইলেকট্রন গেন হচ্ছে, 5 ইলেকট্রন গেন, তাহলে +5 ইলেকট্রন লিখবো। আচ্ছা, আবার অক্সালেট C2O4 2 মাইনাস, এখান থেকে হচ্ছে CO2, এখানে আমার কি হচ্ছে ভাই? এখানে আমার 5 ইলেকট্রন লস হচ্ছে, এই সরি 2 ইলেকট্রন লস হচ্ছে। ওকে, এখানে আমার 2 ইলেকট্রন, তাহলে এইদিকে 5 ইলেকট্রন, এদিকে +5 ইলেকট্রন, এখান থেকে হচ্ছে Mn2 প্লাস, আর এখানে হচ্ছে 2 ইলেকট্রন। এখন ঘটনা হচ্ছে কি দেখ, এইটাকে আমি পুরো, এখানে আমার 5 ইলেকট্রন, তো এখানে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, কাউন্টার মাল্টিপ্লিকেশন, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি,
আর এইটাকে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করছি, এই যে কাউন্টার মাল্টিপ্লিকেশন দেখ, তাহলে দেখ ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেল হয়ে যাবে, এটাকে 5 দিয়ে, এটাকে 2 দিয়ে, তাহলে দেখ ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেল হলে আমি কি করবো, ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেল হলে রিয়েকশন দুটোকে যোগ করে দেবো, রিয়েকশন দুটো যোগ করে দে, সব থেকে ইজিয়েস্ট মেথড এখানে এটাই। তাহলে ইলেকট্রন ইলেকট্রন 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে হবে 2 MnO4 মাইনাস প্লাস 10 ইলেকট্রন থেকে, আচ্ছা প্লাস 5 C2O4 2 মাইনাস থেকে হচ্ছে 2 Mn2 প্লাস প্লাস 5 CO2 প্লাস 10 ইলেকট্রন, 10 ইলেকট্রন 10 ইলেকট্রন ক্যান্সেল, 10 ইলেকট্রন 10 ইলেকট্রন ক্যান্সেল। নেক্সট এখান থেকে হচ্ছে কি 2 MnO4 মাইনাস প্লাস 5 C2O4 2 মাইনাস, এখান থেকে যেটা আসছে 2 Mn2 প্লাস প্লাস 5 CO2। আর আমাদের বাকিটা করার প্রয়োজন নেই, কেন আমরা চার্জ ব্যালেন্স এখনো করিনি, এখানে সব কিছু ব্যালেন্স হয়ে গেছে, দেখ অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে, সবই না বাকিটা করার প্রয়োজন নেই, সবই ব্যালেন্স হয়ে গেছে, শুধু চার্জ ব্যালেন্স নেই। এবার চার্জটাকে ব্যালেন্স করতে হলে তোকে কি করতে হবে, দেখ চার্জ ব্যালেন্স করার জন্য তুই দেখ এইদিকে চার্জ, এইদিকে নেগেটিভ চার্জ বেশি আছে, এই সরি পজিটিভ বেশি আছে, তাহলে এদিকে কি করতে হবে চার্জ ব্যালেন্স করার জন্য, এই যে 4 দিয়ে 2, এদিকে 5, এখানে 5 দিয়ে 10, আর এখানে 2, 10 দিয়ে 12, 12 এদিকে 2 দিয়ে 4, 4 আর এখানে হচ্ছে 0, 4, 12 আর 4 মানে 8, 8-এর ডিফারেন্স। চার যদি না ভালো করে গুণ, 2 এদিকে 5 দিয়ে 10, 10 আর এদিকে 2, 10 দিয়ে 12, 12 আর করে আমি কি ভুলভাল করে যাচ্ছি নাকি, অক্সিজেন ব্যালেন্সটা বুঝলাম না, না না দেখছি, এক সেকেন্ড এক সেকেন্ড, এক সেকেন্ড, ও সরি সরি, এখানে কার্বন ব্যালেন্স করা হয়নি ফার্স্ট, এখানে কার্বন ব্যালেন্স হবে, এখানে 2 লাগবে একটা, তাহলে 5 দিয়ে 10 গেল, 5 দিয়ে 10, এখানে 10 CO2 হবে, 10 CO2 হবে, 5 দিয়ে 10 10 CO2 ডান, এদিকে 10 CO2 ডান। তাহলে মোরাল অফ দ্য স্টোরি আমার যেটা আসছে সেটা হচ্ছে দিস প্লাস দিস, দ্যাট ইজ টু দিস প্লাস দ্যাট। ওকে 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 এবার তাহলে তা করতে গিয়ে আমি দেখছি যে আমার চার্জ ব্যালেন্স করতে হলে আমার এইদিকে আমার লাগছে 16H প্লাস, আর এইদিকে যটা H প্লাস নেবো তটা H2 মলিকুল এদিকে অ্যাড করবো, তাহলে এদিকে H2 মলিকুল হবে, মানে H প্লাস কটা নিচ্ছি 16টা, তাহলে এদিকে H2 কটা করতে হবে 16টা, তাহলে এখানে 8 বসাও, 8 বছর এদিকে 16, দেখ তাহলে এখানে হচ্ছে 16H প্লাস আর এখানে হচ্ছে 8 দিয়ে 16, 16 দেখ তো মিলছে নাকি না, দেখ তো 2Mn4 4 মাইনাস 5 0 মাইনাস প্লাস 16H প্লাস থেকে 2Mn2 প্লাস প্লাস 16 CO2, এই 10 CO2 প্লাস H2, হ্যাঁ এখানে এইটা ব্যালেন্স ছিল না, 2 দিয়ে 4, এবার ঠিক আছে, মিলে গেছে। এবার অপশানে কি দেখ আমার প্র্যাকটিস নেই বলে আমার হচ্ছে তোর টাইম লাগলো এত, তোদের যাদের প্র্যাকটিস থাকবে তাদের এত টাইম লাগার কথাই না। আমি যখন নেট দিয়েছিলাম আমার প্র্যাকটিস ছিল, বাট এখন তো আমি প্র্যাকটিস এখন সময় হয় না। তাহলে MnO4 কটা লাগছে, দুটো MnO4 দুটো লাগছে, দুটো MnO4, আচ্ছা C2O4 মাইনাস কটা লাগছে, 5টা, দুটো 5টা C2O4 মাইনাস, আর H প্লাস কটা 16টা, 2 5 16 ইজ দ্য রাইট চয়েস। সো এবার 2 5 16 ইজ দ্য রাইট চয়েস, মানে 76 এর আনসার 2। নেক্সট কোশ্চেন 77, ভেরি সিম্পল কোশ্চেন। 77 কি বলছে দেখ, when which of the following conditions will favor the maximum formations of the product in the reaction, দেখ A2 গ্যাস A রিঅ্যাক্ট করছে B2 গ্যাসের সাথে, বানাচ্ছে কি X2 গ্যাস, লো টেম্পারেচার হাই, ভেরি গুড। কেন ডেল এইচ নেগেটিভ, ডেল এইচ নেগেটিভ মানে ভেরি গুড অনির্বাণ, এক্সোথার্মিক, ডেল এইচ নেগেটিভ মানে এক্সোথার্মিক, এক্সোথার্মিক টেম্পারেচারের ক্ষেত্রে, এক্সোথার্মিক টেম্পারেচারের ক্ষেত্রে হিট জেনারেট হচ্ছে, প্লাস হিট পাচ্ছিস তুই। এখন যদি হিটকে কমাস, হিটকে কমাচ্ছিস মানে কি প্রোডাক্ট সাইড কমাচ্ছিস, হিটকে যদি তুই কমাস, হিটকে যদি তুই কমাস মানে প্রোডাক্ট সাইডে কি করছিস, কম করছিস, হিট কম করছিস, তখনই রিয়াকশন সেদিকেই যেতে চাইবে যেদিকে গেলে আমি বেশি হিট জেনারেট করব। তাহলে হিট কমানো মানে কি টেম্পারেচার কমানো, টেম্পারেচার কমানো মানেই রিয়াকশন কোন দিকে যাবে, ফরওয়ার্ড, ডান। তাহলে লো টেম্পারেচারে এই রিয়াকশন ফরওয়ার্ড প্রসিড করবে। আচ্ছা আর কি বলেছে, লো টেম্পারেচার ওকে, লো প্রেশার। আচ্ছা আরেকটা ব্যাপার আছে, এখন শোন, এইদিকে টোটাল মোল কত ছিল বলতো, গ্যাস টোটাল গ্যাসিয়াস মোল, এদিকে এন টোটাল
দ্যাট ইজ ইকাস টু 2 মোল। দেখ তো 1 মোল A2 1 মোল B2 2 মোল। আর এদিকে গ্যাস টোটাল, এদিকে তাহলে এদিকে রিঅ্যাক্ট্যান্ট মোল অফ রিঅ্যাক্ট্যান্ট, এদিকে মোল অফ প্রোডাক্ট হচ্ছে 1। তাহলে কি করলে, তোরা বল কি করলে আমি হায়ার মোল থেকে লোয়ার মোলে যেতে পারবো, কি করলে আমি হায়ার মোল থেকে লোয়ার মোলে যেতে পারবো? সিম্পল স্যার, যদি প্রেসার বাড়িয়ে দেন, যদি প্রেসার বাড়িয়ে দেন তাহলে অবভিয়াসলি রিঅ্যাকশন সেদিকে প্রসিড করতে চাইবে যেদিকে আমার মোল নাম্বার কম। যদি প্রেসার বাড়িয়ে দেন রিঅ্যাকশন সেদিকে আমার প্রসিড করতে চাইবে যেদিকে মোল নাম্বার কম। তাহলে আমি হাই প্রেসার করব, হাই প্রেসার, হাই প্রেসার, হাই প্রেসার করলে রিঅ্যাকশন কোন দিকে প্রসিড করতে চাইবে? রিঅ্যাকশন সেদিকেই, হ্যাঁ পটি হয়ে যাচ্ছে ব্যাপারটা। রিঅ্যাকশন কোন দিকে প্রসিড করতে চাইবে? না, যেদিকে মোল নাম্বার কম। আর টেম্পারেচার যখনই কমাবো তখনই এক্সোথার্মিক রিঅ্যাকশনস ফরওয়ার্ডে যাবে। আর এখানে মোল নাম্বার কম কোন দিকে? ফরওয়ার্ডের দিকে। সো হাই প্রেসার অ্যান্ড লো টেম্পারেচার, হাই প্রেসার লো টেম্পারেচার, তার লো টেম্পারেচার অ্যান্ড হাই প্রেসার। সো ইউর রাইট চয়েস ইজ 77 হওয়া উচিত, যেটা 77 1 হওয়া উচিত। 77 রাইট চয়েস 1। কোশ্চেন নাম্বার 78। এই পেপারটা লেন্দি ছিল, লেন্দি মানে ডিসকাস করতে লেন্দি লাগছে। দ্য কারেকশন ফ্যাক্টর এ টু দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন করেসপন্ডিং টু, দেখ আবার ভ্যান্ডারওয়ালস ইকুয়েশন থেকে আরেকটা, ভ্যান্ডারওয়ালস ইকুয়েশন থেকে আরেকটা। দেখ আমি বলেছি প্রেসার কারেকশন, প্রেসার কারেকশনটা আসে কিভাবে? দেখ আমরা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি জাজ করি? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা বলি কি, এগুলো যদি আইডিয়াল গ্যাসের মলিকিউল হয়, আইডিয়াল গ্যাস মলিকিউলের মধ্যে আমরা বলি কি, নো ইন্টার মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। আইডিয়াল গ্যাস মলিকুলগুলোর ক্ষেত্রে বা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টার মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কিছু থাকে না। বাট রিয়েলিটিতে, রিয়েল কেসে এটা তো হয় না। রিয়েল কেসে গ্যাস পার্টিকেলগুলোর মধ্যে একটা লিটিল ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন তো থাকে। ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন থাকার জন্য আমার ফোর্স অফ অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন, ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন গ্যাস মলিকিউল এটা থাকে। এর জন্য কি বলতো না, প্রেসার কারেকশন করতে হয়। এর ফোর্স অফ গ্যাস মলিকিউল দ্যাট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এ কনস্ট্যান্ট। ওকে, দিস ইজ এ ইজ এ ভ্যান্ডারওয়াল কনস্ট্যান্ট, ভ্যান্ডারওয়াল কনস্ট্যান্ট আবার দ্যাট ইজ প্রপোর্শনাল টু ক্রিটিক্যাল টেম্পারেচার অফ গ্যাস। এটা আমি আগেই বলেছি। তাহলে দেখ মোরাল অফ দ্য স্টোরি যেটা, কারেকশন এ ফ্যাক্টর, এ ফ্যাক্টর কি ইন্ডিকেট করছে? এ ফ্যাক্টর আমার কি ইন্ডিকেট করে? ডেন্সিটি অফ দ্য গ্যাস মলিকুল নো স্যার, ভলিউম অফ দ্য গ্যাস মলিকুল নো স্যার, ইলেকট্রিক ফিল্ড নো স্যার, ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন গ্যাস মলিকুল। সিম্পল। রিয়েল গ্যাসের ক্ষেত্রে আমরা কি মনে করছি যে গ্যাস মলিকুলগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। বাট আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি মনে করি? কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন নেই, ওই জন্য তারা আইডিয়াল। বাট রিয়েলিটিতে তো তা হয় না। আবার আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা কি মনে করি যে গ্যাস মলিকুলগুলো টোটাল কোনো ভলিউম হয় না, টোটাল ভলিউম নেগলিজেবল, কিন্তু রিয়েলিটিতে তো হয় না, ওই জন্য ভলিউম কারেকশন আছে। ঠিক আছে, তাহলে আমার আইডিয়াল গ্যাস মলিকুলগুলোর মধ্যে কি নেট ফোর্স অফ অ্যাট্রাকশন একটা থাকছে, নেট ফোর্স অফ অ্যাট্রাকশন থাকছে বলেই, নেট ফোর্স অফ অ্যাট্রাকশন যেগুলোর মধ্যে থাকছে বলেই আমার একটা প্রেসার কারেকশন আসছে। তাহলে এ কি ইন্ডিকেট করছে? ফোর্স অফ অ্যাট্রাকশন। এর জন্যই আমার কি আসে? এর জন্যই আমার আসে প্রেসার কারেকশন। নেক্সট কোশ্চেন 79। ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট ইজ ডাবলড। ইনিশিয়াল কনসেন্ট্রেশন ডবল করেছিস। দ্য হাফ লাইফ পিরিয়ড অফ জিরো থট, আচ্ছা এ সবাই জানে। কাল দেখ আগের দিনই একটা পেপার করেছিলাম, কোন পেপার বলতো? 2020 না, 2020 না, মাত্র লাগিয়ে দেবেন। এই 2020 পেপারে মনে পড়ছে হাফ লাইফ দিয়ে একটা ডিরেক্ট কোশ্চেন দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে দেখ টি হাফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন ফর জিরোথ অর্ডার, ফর জিরোথ অর্ডার। এখন তুই ইনিশিয়াল কনসেন্ট্রেশন ডবল করলে, সিম্পলি ইনিশিয়াল কনসেন্ট্রেশন ডবল করলে, ইনিশিয়াল ইনিশিয়াল কনসেন্ট্রেশন যদি ডবল হয় তাহলে সিম্পলি টি হাফও কি হয়ে যাবে? ডবল হয়ে যাবে। সেভেন্টি নাইনে 2 হওয়া উচিত। আবারও বলছি জিরোথ অর্ডার রিয়াকশনস, এটা থেকে কোশ্চেন দেবে দেখিস, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার রিয়াকশনস। জিরোথ অর্ডারের জন্য টি হাফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন। ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে টি হাফ ইজ নট প্রপোর্শনাল টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন। মানে এটু দেবার ইয়ে মানে কি, জিরো মানে দিস ইজ নট ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ ইকাল টু কত হয়? 0.693 ডিভাইডেড বাই কে। ঠিক আছে, টি হাফ। আর সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে টি হাফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন। বোঝা গেছে? থার্ড অর্ডার দিলে কি হতো? থার্ড অর্ডার দিলে
থার্ড অর্ডার এতদূর যাবে না যদিও, 1/a0 তার স্কোয়ার, এইভাবে ভাবে তো যাচ্ছে, এক 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 করে ঘাত কমতে কমতে যাচ্ছে। দেখ এত দূর লাগে না। জেনারেল ফর্মুলাটা মনে রাখিস, খাতায় লেখানো আছে সব ফর্মুলা। নেক্সট কোশ্চেন নাম্বার 79 হলো কোশ্চেন নাম্বার 80। দ্য বন্ড ডিসোসিয়েশন এনার্জিস, আচ্ছা বন্ড ডিসো ও বারে 80 কোন বড় অঙ্ক আছে অনেকটা 80। দ্য বন্ড ডিসোসিয়েশন এনার্জি অফ x2, আচ্ছা, and y2 and xy আর ইন দ্য রেশিও বন্ড ডিসোসিয়েশন এনার্জি আর বন্ড ডিসোসিয়েশন এনথালপির রেশিও হচ্ছে এর 1, এর বলেছে 0.5, এর বলছে 1। আচ্ছা ঠিক আছে, আমি মনে করছি 1 এ রেশিও তো আমরা এবার ডিরেক্ট ধরতে পারি না, 1 এ এর মনে করছি বন্ড ডিসোসিয়েশন এনার্জি 0.5 এ, এর মনে করছি এত, তাহলে রেশিও কত আসবে 1:0.5:1। আচ্ছা, ডেল্টা ইজ ফর দ্য ফরমেশন অফ xy ইজ এত, ওকে। দ্য বন্ড অফ, আচ্ছা এনথালপি অফ ফরমেশন কাকে বলে? যখন আমরা x2 প্লাস y2 এর সঙ্গে রিঅ্যাকশন করে 1 মোল xy বানাবো, 1 মোল কি বানাবো xy, xyটা আমার মোটামুটি 1 মোল বানতে হবে, 1 মোল। এবার একে কেমন ভাবে রিঅ্যাকশন করবো, 1 মোল বানাতে গেলে এর হাফ দেবো, এর হাফ দেবো, হয়ে গেল। এ বোঝা গেল কি না? এতটা ক্লিয়ার? এনথালপি অফ ফরমেশন তখনই বলবো যখন আমার প্রোডাক্টটা হবে 1 মোল এদের ন্যাচারাল স্টেট থেকে, রিঅ্যাকট্যান্টের ন্যাচারাল স্টেট থেকে প্রোডাক্টটা অবশ্যই আমাকে কথা বলাতে হবে, প্রোডাক্ট হবে 1 মোল প্রোডাক্ট, বুঝছি? এবার দেখ এতটা ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু অল? হ্যালো গাইস, ইজ ইট ক্লিয়ার টু অল? ওকে, এবার নেক্সট আমরা কি করবো, আগে দেখি কে কে ক্লাস করছিস আজকে। আজকে ক্লাস করছে অমৃত, অনির্বাণ, অন্বেষা, মেডিকো, মান্না মানে আমি, সৌমদীপ, ওকে ওকে, আর কেউ করছে না? ওকে, নেক্সট দেখ। এবার এই রিঅ্যাকশনটার জন্য কি বলছে, ডেল্টা ইজ ফর দ্য ফরমেশন অফ দ্য রিঅ্যাকশনস দ্যাট ইজ ইকুয়ালস টু ডেল্টা ইজ ফরমেশন, ডেল্টা ইজ এফ, অর এভাবে লিখে ডেল এফ এইচ, দ্যাট ইজ ইকুয়ালস টু বলা আছে -200 কিলোজুল পার মোল। দ্য বন্ড ডিসোসিয়েশন এনার্জি অফ x2, সিম্পল, x2 এর বন্ড ডিসোসিয়েশন এনার্জি কত, রেশিও বলা আছে, এটা কিন্তু রেশিও বলা ছিল, আমি রেশিও থেকে মনে করেছি x2 এর বন্ড ডিসোসিয়েশন এনথালপি 1 এ, এর মনে করেছি 0.5 এ, মানে 1 এর ভ্যালুটা কত আমায় বার করতে হবে। x2 এর বন্ড ডিসোসিয়েশন এনথালপি, x2 এর বন্ড ডিসোসিয়েশন এনথালপি দ্যাট ইজ ইকুয়ালস টু 1 a ইকুয়ালস টু হাউ মাচ? ভেরি সিম্পল কোশ্চেন ফ্রম থার্মোডিনামিক্স। এখন দেখ, আমরা জানি ডেল্টা এইচ অফ রিঅ্যাকশনস, ডেল্টা এইচ ফরমেশন অফ রিঅ্যাকশনস, ডেল্টা এভাবে লিখতে হয়, ডেল্টা এফ এইচ, ডেল্টা এফ ফরমেশন অফ রিঅ্যাকশনস দ্যাট ইজ ইকুয়ালস টু -200 কিলোজুল বলা আছে, আমি মনে করছি এগুলোকে কিলোজুলে বার করবো, নো টেনশন। দ্যাট ইজ ইকুয়ালস টু, সবসময় মনে রাখবি বন্ড এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট, টোটাল বন্ড এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট, তাকে আমরা লিখি সামেশন বন্ড এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট মাইনাস টোটাল বন্ড এনার্জি অফ প্রোডাক্ট, summation. So enthalpy of reactions that is equals to enthalpy of reactions that is equals to how much? Bond energy of reactant minus bond energy of product. এটা তোদেরকে আমি কেমিক্যাল কাইনেটিক্স পড়ানোর সময় বলেছিলাম। এখন বন্ড এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্টের কথা হবে ভাই, আমি তো এর ধরেছি 1 এ, এর ধরেছি 0.5 এ, চলো বসিয়ে দাও। 1 এ আর 0.5 এর 1 এ ধরেছি, এর 0.5 এ ধরেছি, বসিয়ে দেবো। হ্যাঁ স্যার বসিয়ে দেবো। তাহলে বন্ড এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট দ্যাট ইজ 1 এ। আচ্ছা, এবার 1 এর মধ্যে একটা ব্যাপার আছে। এখন দেখ x2 এর জন্য বন্ড এনথালপি কত, আমার বন্ড ডিসোসিয়েশন এনথালপি 1 এ, তাহলে হাফ মোল মানে হাফ x2 এর জন্য কত হবে, বাই 2। আমরা কেন জানি না এই এনথালপি, এটা এগুলো যেগুলো করছি বন্ড ডিসোসিয়েশন এনথালপি, দিস ইজ মাস ডিপেন্ডেন্ট অর এক্সটেন্সিভ প্রপার্টি মানে মাস ডিপেন্ডেন্ট, হাফ মোলের জন্য কত হবে, হাফ হয়ে যাবে। প্লাস আরেকটা রিঅ্যাক্ট্যান্ট কে আছে, y, এই যে y কত মোল, হাফ মোল, তাহলে ওর জন্য কি করবো, হাফ ইন্টু y এর বন্ড ডিসোসিয়েশন এনার্জি কত ধরেছি 0.5, তাহলে করবো 0.5 ইন্টু এ। আচ্ছা, প্রোডাক্ট কে ভাই, প্রোডাক্ট হচ্ছে xy কমল, এখানে xy এর বন্ড ডিসোসিয়েশন কত দেওয়া আছে 1 এ, xy এর বন্ড ডিসোসিয়েশন কত দেওয়া আছে 1 এ। আমরা এখানে কত মোল নিয়েছি, এটা আমরা 1 মোলই বানিয়েছি, তবেই না হবে আমার এনথালপি অফ ফরমেশন। তাহলে এটাকে নিয়ে আমার কোনো চাপ নেই, এটা অ্যাজ ইট ইজ যেমন আছে তেমন বসিয়ে দিই। দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস এ মানে 1 এ, -1 এ, এই তো আমার রেশিও ছিল, ব্যাস। এই দ্যাট ইজ ইকুয়ালস টু কত, -200 ইকুয়ালস টু এত। বল এখান থেকে তোরা এর ভ্যালু বার করতে পারবি কিনা, সিম্পল যোগ বিয়োগ, বল অঙ্কটায় কোনো মাত্র ডিফিকাল্টি ছিল, সিম্পল যোগ বিয়োগ। নেক্সট আসছে -200 এ দ্যাট ইজ ইকুয়ালস টু
a/2 প্লাস a/2 প্লাস 5/10 মানে হাফ 1/4 a/4 মাইনাস a, ভেরি সিম্পল, দ্যাট ইজ ইকুয়ালস টু হাউ মাচ? এই ক্যালকুলেট করে বল কত আসছে, প্লিজ এনিওয়ান ক্যালকুলেট অ্যান্ড টেল মি হোয়াট উইল বি দ্য আনসার। চল তোরা করবি না, আমাকেই করতে হবে। চলো ভাই, 4 মানে 2a প্লাস a মাইনাস 4a, দ্যাট ইজ ইকুয়ালস টু 2 একে 3, 3 মানে মাইনাস a/4 মাইনাস a/4 ইকুয়ালস টু মাইনাস 200, আর এখান থেকে a ইকুয়ালস টু আসছে 800। এবার দেখ, আমরা কিলো জুলকে তখন তো জুলে কনভার্ট করিনি, তাহলে কিলো জুলে আনসার আসবে আমার এখানে 800 কিলো জুল পার। তাহলে হোয়াট ইজ এ, এটা আমরা ধরেছিলাম এই তো, এটাই বন্ড ডিসোসিয়েশন এনথালপি অফ x2। তাহলে this is the bond dissociation enthalpy of x2. Then bond dissociation enthalpy of y2 how much? 0.5 into a, 0.5 into a, ছোটবেলার অঙ্ক ভালোই লাগছে করতে, 400 কিলোজুল পার মোল। bond dissociation enthalpy of xy is how much? Once again, এটা কত ছিল 1a, that is equals to 800 কিলোজুল পার। ছোটবেলার অঙ্ক, x এর ভ্যালু বার করে এখানে 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 বসাও। বল বোঝা গেছে? রেশিও বার কর, দেখ 1:1:2। এই বোঝা গেছে নাকি বল? কত আনসার কত আছে? 800 মানে 3, 83 আছে আনসার। 83 ইজ দ্য রাইট চয়েস। ভালো ছিল কোশ্চেনটা, কিন্তু সোজা, সিম্পল কোশ্চেন, সিম্পল কোশ্চেন বাট গুড কোশ্চেন। এরকমই টিপিক্যাল নিটের কোশ্চেন এরকম। কোশ্চেন নাম্বার 81, কোশ্চেন নাম্বার 81, আইডেন্টিফাই দ্য প্রোডাক্ট পি কিউ অ্যান্ড আর। আজকের জন্য এটাই লাস্ট, ঠিক আছে? আজকে আর ভালো লাগছে না, আবার কালকে করাবো। আইডেন্টিফাই দ্য মেজর প্রোডাক্ট পি কিউ আর ইন দ্য ফলোইং সেট অফ রিয়াকশনস। এ দিয়ে আছে আমার বেঞ্জিন, একটু ভালো করে আঁকলে ফ্যান্টাস্টিক করে, প্লাস CH3 CH2 CH2 Cl। ফার্স্ট কি দিয়েছে দেখ, পি কিউ আর। আচ্ছা, পি কিউ আর কি কি বলতে হবে, ভেরি গুড। এখানে দিয়েছে অ্যানহাইড্রাস AlCl3। এই রিয়াকশনটার কি কোনো নাম আছে? এই রিয়াকশনটার কি কোনো নাম আছে? ও ভাই সাহেব, এই রিয়াকশনটার কোনো নাম আছে? ওরে ভাই, এটা ফ্রিডেল ক্যাপ্ট রিয়াকশনস, ফ্রিডেল ক্যাপ্ট অ্যালকাইলেশন, এফসি রিয়াকশনস, ফ্রিডেল ক্যাপ্ট রিয়াকশনস। ফ্রিডেল ক্যাপ অ্যালকাইলেশন হয়, অ্যাসাইলেশন হয়, এখানে অ্যালকিল গ্রুপ অ্যাড হবে। আচ্ছা, এখানে কে অ্যাটাক করবে? দেখ, এখানে ক্লোরিনের তো লোন পেয়ার আছে, ক্লোরিনের লোন পেয়ার যে অ্যালুমিনিয়ামকে দেবে, অ্যালুমিনিয়ামের ভ্যাকেন্ডি আছে, তাই দিয়ে এখান থেকে কি বানাবে, ক্লোরিনটা ওখান থেকে বেরোলো, ক্লোরিনটা ওখান থেকে বেরোনোর পরে আমাদের বানালো কি না, ওখান থেকে বানালো CH3 CH2 CH2 মাথায় প্লাস। এই হলো আমাদের রিয়াক্টিং স্পিসিস। এবার শোন, এ এখন এটা হচ্ছে প্রাইমারি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এ কি করবে দেখ, এ এখান থেকে এইচ শিফট করাবে এখানে, এখান থেকে এইচ শিফট করলো, শিফট করে এ বানাবে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, হুইচ ইজ দ্য রিলেটিভলি মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন। দিস ইজ দ্য সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। সেকেন্ডারি কার্বোক্যাটায়ন ইজ রিলেটিভলি মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন। এরপর এ হলো তো সেকেন্ডারি, ডান। এ হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি রিয়াক্টিং স্পিসিস। ও এবার বেঞ্জিন রিঙে যে অ্যাটাক করবে, ও সিম্পলি ওকে বেঞ্জিন রিঙে জুড়ে দেয়। কার থ্রুতে জুড়বি? এই সেন্টারে। ডান। কীভাবে কী হয়, এটা অনেক ব্যাপার ট্যাপার আছে মেকানিজমে, অত আমি ডিটেলে যাচ্ছি না, তাহলে লেকচার শেষ হবে না। তাহলে এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে বেনজিন, তার সাথে CH, এদিকে CH3, এদিকে CH3। এটাকে একটু ফ্যাসিনেটিং ওয়েতে লিখলে হয় এরকম, বেনজিন CH CH3 CH3। এটাকে আরও ফ্যাসিনেটিং ওয়েতে লিখলে এরকম হয়, বোঝা যাচ্ছে? হোয়াট ইজ দিস? কিউমিন। ভেরি গুড। কে বললো? নাম বল। সৌগতা। সৌগতা কই? সৌমিতা। ও, কিউমিন। দিস ইজ কিউমিন, দিস ইজ কিউমিন। এবার কিউমিন যদি তোর মনে পড়ে যায়, তাহলে তারপর কিছু কি মনে পড়ছে আর? নেক্সট, কিউমিনকে, কিউমিনের উপর কী দিয়েছিস নেক্সট স্টেপে? কিউমিনকে কী দিয়ে ট্রিট করছিস? কিউমিনকে অক্সিজেন দিয়েছিস, H3O+ দিয়েছিস, আর ডেল দিয়েছিস। ফেনল 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 হবে বোধহয়, ফেনল ফেনল হবে, আর অ্যাসিটন মনে হয়। ফেনল হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার বল আমাকে, রিয়াকশনটার নাম কি ছিল? কিউমিন প্রসেসে ফেনল প্রস্তুতি, পড়িসনি? হ্যাঁ, কিউমিন থেকে ফেনল। কিউমিন পদ্ধতিতে ফেনল কিভাবে প্রস্তুত করবে, এই হলো কিউমিন। দিস ইজ ইয়োর কিউমিন। ডান। তোদের কোশ্চেন আসতো কি না, লং কোশ্চেন হায়ার সেকেন্ডারিতে?
কিউমিন পদ্ধতিতে কিভাবে ফেনল বানাবে? আচ্ছা শোন, এইখানে যেটা হবে এটা হবে কিউমিন পারক্সাইড। ইম্পর্টেন্ট, এটা একবার এটাই কোশ্চেন এসেছিল, এখানে ইন্টারমিডিয়েট কি হবে? দেখ, এখানে ইন্টারমিডিয়েট হবে এইটা, এটাকে আমি যদি এভাবে লিখি তাহলে তো বিদ্রোহ করবি যদি আমি উপরে লিখে দিই। তাহলে আমার কিউমিন বেড়েছিল। হোয়াট ইজ কিউমিন? কিউমিন যা দেখেছিস কিউমিন কি। এবার কিউমিনের এই যে CH3 কে আমি সরিয়ে সি ডাবল ওয়ান ও এইচ, এই হলো আমার কিউমিন পারক্সাইড। অক্সিজেন দিয়ে রিয়াকশন করলাম তো, এই হলো আমার কিউমিন ইএনই পারক্সাইড। এইটা একবার কোশ্চেন দিয়েছিল যে কিউমিন পদ্ধতিতে, এইটা কোশ্চেন এটা ছিল যে কিউমিন পদ্ধতিতে ফেনল প্রস্তুতিতে ইন্টারমিডিয়েট কে, মানে বাংলায় বলেনি, তারা ইংরেজিতে বলেছে। এই হচ্ছে ইন্টারমিডিয়েট, এটা মনে রাখিস ভাই। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কিউমিন পারক্সাইডটা এটাই কোশ্চেন ছিল যে এখানে ইন্টারমিডিয়েট কে হয়, কিউমিন পারক্সাইড। এবার কিউমিন পারক্সাইড যখনই আছে, এখানে হাইড্রোলাইসিস করলে হবে না, হাইড্রোলাইসিস এর পরে করবো। কিউমিন পারক্সাইডের হাইড্রোলাইসিস করলে আমরা কি পাবো? কিউমিন পারক্সাইডের হাইড্রোলাইসিস মানে H3O প্লাস হিট। এর থার্মেটিক হাইড্রোলাইসিস করলে আমরা যেটা পাবো, এখান থেকে আমরা সোজা পেয়ে যাব ফেনল, আর তার সাথে আমরা পেয়ে যাব CH3 ডাবল বন্ড ও CH3 মানে অ্যাসিটোন, CH3 ডাবল বন্ড ও CH3। এটা স্মার্টলি লিখলে, ফ্যাসিনেটিং ওয়েতে লিখলে আমার ট্যাবেরও চার্জ শেষ। ঠিক আছে, তাহলে আমার আনসার কি কি গেল? তাহলে আমার কিউমিন কে হলো ভাই পি ইজ দ্য কিউমিন। আর কি কি চেয়েছিল? কিউটা কি হবে? কিউ হচ্ছে কিউ প্লাস আর, আমি এই দুটোর মধ্যে যে কোনো একটা বলতে পারি কিউ আর। এবার এটা কোনটাকে বলছে? এটা এটাও কি হতে পারে, এটাও আর হতে পারে। আচ্ছা, তাহলে অপশন পি ইজ দ্য কিউমিন। হ্যাঁ ভাই, অপশন পি ইজ দ্য কিউমিন। কিউ ইজ দ্য কিউ ইজ দ্য পি কিউমিন দুটোতেই আছে। 3 আর 4 অপশনে দেখ কিউমিন দেওয়া আছে। তারপরে দেখ কিউ হচ্ছে তোর ফেনল দেওয়া আছে 4 অপশনে, 3 অপশনও দেওয়া আছে, আর আর হচ্ছে অ্যাসিটন দেওয়া আছে অনলি 4 অপশনে। দিস সো আনসার ইজ দ্য 4 is the right choice. Answer 4 is the right choice. 81. Answer 4 is the right choice. Please check the answer. Please check the answer. And last but not the least, 81 এর answer check করে কেমন একটু বল। 81 এর ফোন 4 and last but not the least. Last but not the least. This is what? Acetanilide. What is acetanilide and aniline? Any benzoic acid? আচ্ছা। Which of the following common for deuterium? আচ্ছা শোন, deuterium কে বানাবে ভাই? deuterium বানাবে আমরা সবাই জানি কি অ্যামাইনো অ্যাসিড। গ্লাইসিন বানায় গ্লাইসিন। হ্যাঁ, এখানে একটাই অ্যামাইনো অ্যাসিড আছে, কে? গ্লাইসিন। গ্লাইসিন ইজ দ্য সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড। দেখ অ্যামাইনো অ্যাসিড মাত্র কি হবে? COOH গ্রুপ থাকবে, আর কি থাকবে? NH2 গ্রুপ থাকবে। এদেরকে বলি আলফা অ্যামাইনো অ্যাসিড। কেন? COOH গ্রুপ এর পাশের কার্বন হচ্ছে আলফা কার্বন, এই পাশের কার্বন হচ্ছে আলফা কার্বন, আবার এই আলফা কার্বনে আবার এখানে কে জুড়ে আছে? NH2। এই জন্য এদেরকে বলি কি আলফা অ্যামাইনো অ্যাসিড। এক্সাম হলে আবার আলফা অ্যামাইনো অ্যাসিড দেখে ভিবরিকে যাস না। আচ্ছা, আরেকটা কি থাকবে? এখানে হাইড্রোজেন অ্যাটাচ থাকবে এর সাথে। কি অ্যাটাচ থাকবে? হাইড্রোজেন। আরেকটা হাতে আর অ্যাটাচ থাকবে, আর। এই হচ্ছে জেনারেল অ্যামিনো অ্যাসিডের কনফিগারেশন। এই হচ্ছে যে কোনো জেনারেল অ্যামিনো অ্যাসিডের কনফিগারেশন। এবার শোন, এই আর গ্রুপটাকে বাদ দে, আর গ্রুপটার বদলে ওখানে একটা হাইড্রোজেন দিয়ে দে। আর গ্রুপ মানে হাইড্রোজেনও তো হতে পারে। হ্যাঁ স্যার, কেন হতে পারে না? আর এর জায়গায় হাইড্রোজেন বসাচ্ছি, তখন এটা হয়ে গেল গ্লাইসিন। এটার নাম কি? গ্লাইসিন। গ্লাইসিন ইজ দ্য সিম্পলেস্ট আলফা অ্যামিনো অ্যাসিড অ্যান্ড অবশ্যই এটা অপটিক্যালি অ্যাক্টিভ না, মনে রাখবি, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কেন? এখানে কোনো কাইরাল কার্বন আছে না স্যার। এইচ এর বদলে অন্য যে কোনো আর গ্রুপ যদি থাকতো, তখন কিন্তু গ্লাইসিন ছাড়া বাকি সকল আলফা অ্যামিনো অ্যাসিড যেগুলো আছে তারা সবাই কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ, কারণ সেখানে কাইরাল কার্বন থাকে। তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ অ্যামিনো অ্যাসিড অ্যান্ড সিম্পলেস্ট অ্যামিনো অ্যাসিড কে? গ্লাইসিন। এবার গ্লাইসিন জুইটারান ফর্ম করবে কিভাবে স্যার? গ্লাইসিন যখন জুইটারান বানাবে এরকম দেখতে লাগবে ওকে। HCH, হ্যাঁ স্যার HCH, C+O মাইনাস, হ্যাঁ স্যার C+O মাইনাস, আর এখানে নিচে NH3 প্লাস, হ্যাঁ স্যার NH3 প্লাস। এই হলো জুইটারান অফ গ্লাইসিন। দিস ইজ দ্য জুইটারান। আচ্ছা, বাকিগুলো কি ছিল? অ্যানিলিন। অ্যানিলিন জুইটারান দেয় না, অ্যানিলিন জুইটারান দেয় না, NH2 অ্যানিলিন জুইটারান দেয় না। আচ্ছা, নেক্সট কে ছিল? বাট অ্যানিলিন এখানে যদি SO3H থাকে তখনই কিন্তু জুইটারান দেয়, অত জানতে হবে না। এনিওয়েজ, নেক্সট হচ্ছে অ্যাসিটানিলাইড। অ্যাসিটানিলাইড ইজ দিস, অ্যাসিটানিলাইড আই থিঙ্ক দিস। নেক্সট হচ্ছে তোর বেঞ্জয়িক অ্যাসিড। বেঞ্জয়িক অ্যাসিড তো নো ডাউট জুইটারান কোনো গল্পই নেই এখানে। তাহলে একমাত্র আমার আনসার কি হয়ে গেল? 82। আর 8টা কোশ্চেন বাকি থাকছে। ইচ্ছে করছে করিয়ে দিতে, দেখি যদি কোশ্চেন বড় বড় থাকে তাহলে করাবো না, ছোট ছোট থাকে তাহলে করিয়ে দেবো। কারণ শেষ তো করতে হবে আমাদের, এনিহাও এই PYQ ডিসকাশন শেষ করতেই হবে, চাপ নেই, এখন এনাফ টাইম আছে। তোমরা তোমাদের কাজ করো, আমি আমার কাজ করে দেবো। আমার কাজ নিয়ে তোমাদের চিন্তা করতে হবে, শুধু তোমরা তোমাদের কালকে যায়। ওকে ওকে ওকে, গুড নাইট গাইস।
ওকে, গুড নাইট। স্টাডি ভালো করে সবাই পড়ো। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, তোমাদের সবার ভালো র্যাঙ্ক হবে, ঠিক আছে? খুব ভালো করে পড়ো। যা পিওয়াইকিউ কোশ্চেন ভালো করে কর, কি ফিজিক্স, কি কেমিস্ট্রি, কি বায়োলজি, পিওয়াইকিউ ভালো করে সলভ কর, দেখ তুই সব করতে পারবি, কোনো ব্যাপার না। এই তো তুই নিজেই বল না, কোশ্চেনের লেভেল কি খুব হার্ড আছে? কেমিস্ট্রি পেপারের কোশ্চেন লেভেল আমাকে বলবি, তোরা তোরা আমাকে বলবি যে কোশ্চেন কেমিস্ট্রি পেপার যেটা দেওয়া আছে সেটা কি খুব হার্ড? স্যার বিশাল টাফ, এত টাফ যে করাই যাচ্ছে না। কমেন্ট কর, কমেন্ট করে জানা। সবাই এখন একটু শেষে আমরা কথা বলবো, চলো সবাই আমরা একটু কথা বলবো। আমাদের সবাই প্রত্যেকে অডিও অন করো।